ম্যানোপজ, একটা মহিলা তার বয়স যখন আসলে 40-এর বেশি হয়ে যায়, স্পেশালি 45 বা 47 অথবা 50-এর আশেপাশে, তখন ওই মহিলাটার কিন্তু বডিতে যে ইস্ট্রোজেন লেভেল, ইস্ট্রোজেন যে হরমোনটা থাকে, এই লেভেলটা অনেকটা কমে যায়। কারণ কি, আমরা জানি যে ওভারি যেটা থাকে, অর্থাৎ এটা যদি ওভারি হয় তাহলে ওভারির মধ্যে অনেকগুলো ফলিকলস থাকে। তো এই ফলিকলসগুলা হচ্ছে এটার যে গ্রানুলোসা সেল থাকে সরি বলে, সেই গ্রানুলোসা সেল থেকে ইস্ট্রোজেন তৈরি হয়। কিন্তু এখানে ফলিকলগুলা ডিপ্লেটেড হয়ে যায়, ফলিকলগুলা কমে যায়। কারণ জন্মের পরে যে ফলিকলগুলা, যে নাম্বারের ফলিকল থাকে, সেই নাম্বারগুলো কিন্তু ফিক্স থাকে। পরবর্তীতে আর নতুন করে যে মানে মানে এটা জেনেটিক্যালি ঠিক থাকে যে এই কয়টা ফলিকল এই মহিলাটার থাকবে, নতুন করে আবার যে ফলিকল তৈরি হবে তা না। কিন্তু কন্টিনিউয়াসলি যখন আস্তে আস্তে বয়স বাড়ে, ফলিকলগুলো ডিপ্লেটেড হয়ে যায় এবং তখন কিন্তু আর কোনো ফলিকল থাকে না। তো এই কন্ডিশনগুলোর কারণে কিন্তু ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে এই মহিলাটাতে দেখা যায় যে তার ব্রেনে সিগন্যাল যায় যে আমার ইস্ট্রোজেন কমে গেছে। ব্রেনে যখন সিগন্যাল গেল যে ইস্ট্রোজেন কমে গেছে, তখন ব্রেন কি করবে? ব্রেন হচ্ছে এফএসএইচ, এই হরমোনটাকে রিলিজ বাড়াই দিবে। ঠিক আছে, এফএসএইচ এর রিলিজ বাড়াই দিবে, কারণ এফএসএইচ কি, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এটা এসে ওভারিকে স্টিমুলেট করে এবং তারপরেই তো ইস্ট্রোজেন রিলিজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি এই ফিনোমেননটা হয়। কিন্তু যদিও এটা মানে এটা বেশি বেশি রিলিজ করবে ব্রেইন, ওভারিকে স্টিমুলেট করতে চাবে, কিন্তু ওভারিকে স্টিমুলেট করে তো লাভ নেই, কারণ ওভারির মধ্যে ফলিকলই নেই, ইস্ট্রোজেন কেমনে বানাবে? তো এই কারণে আমরা দেখি যে এফএসএইচ বেশি থাকে, এবং ইন দ্য লং রান আমরা এটাও দেখবো যে এলএইচও বেশি থাকে। ব্রেনকে স্টিমুলেট করে এলএইচও বেশি রিলিজ করে, কিন্তু এফএসএইচ, এলএইচ এই হরমোনগুলো অর্থাৎ লুটিনাইজিং হরমোন বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এগুলা বেশি থাকলেও ইস্ট্রোজেনটা কিন্তু কম থাকে। এবং এই কন্ডিশনগুলো যদি আমরা পাই, আমরা ধরে নিতে পারি যে মহিলার মেনোপজ হয়েছে। ইস্ট্রোজেন যদি কমে যায় তাহলে অনেকগুলো সিমটমস প্রকাশ পাবে। হট ফ্লাশ পাওয়া যাবে। হট ফ্লাশ মানে কি? হট ফ্লাশ মানে হচ্ছে মহিলাটার বডিতে অনেক বেশি গরম ফিল হবে, অনেক মনে হবে যে বডি থেকে হিট বেরোইতেছে, গরম বেরোইতেছে। পাশাপাশি নাইট সোয়েটিং হয়, মহিলার অনেক বেশি মুড সুইং বলতে স্পেশালি অনেক বেশি ডিপ্রেস লাগবে, ভালো লাগবে না, এবং দেখা যাবে যে অনেক ডিমেনশিয়া হইতে পারে, অনেক কিছু ভুলে যাচ্ছে, অনেক ধরনের প্রবলেম কিন্তু থাকবে, নিউরোলজিক্যাল ব্রেন রিলেটেড প্রবলেম থেকে শুরু করে তার কিন্তু ফিজিক্যাল অনেক ধরনের চেঞ্জ আসবে। এই ধারণা করা হয় যে 47 বছর বয়সকে মানে একটা বয়স ধরা হয় যে যেই বয়সে হচ্ছে সাধারণত মহিলাদের মেনোপজ হয়। তবে আমরা এখানে একটা টার্ম মনে রাখবো, মেনোপজ জিনিসটা একটা রেট্রোস্পেক্টিভ একটা জিনিস। ঠিক আছে, কেন রেট্রোস্পেক্টিভ? জুন মাসে আসছে তোমার কাছে। সো আয়েশা বলতেছে যে তার 6 মাস ধরে মেনস্ট্রুয়েশন হয় না। কি হয় না? 6 মাস ধরে মেনস্ট্রুয়েশন হয় না, অর্থাৎ জানুয়ারি থেকে তার মেনস্ট্রুয়েশন হয় না। ধরো ফর এক্সাম্পল, এই মহিলাটা তোমার কাছে যখন আসলো এবং মহিলাটার বয়স দেখলা যে তুমি, ফর এক্সাম্পল মহিলাটার বয়স হচ্ছে 50। এখন এই 50 বয়সী একটা মহিলা তোমার কাছে এসে বললো যে তার 6 মাস ধরে মেনস্ট্রুয়েশন হয় না, তখন তোমার মাথায় ফার্স্টে ক্লিক করবে এই মহিলাটার মেনোপজ হইতে পারে, অর্থাৎ মেনস্ট্রুয়েশন পজ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, এবং এটা পার্মানেন্টলি হয়তো বা ওভারিতে কোনো ফলিকল নেই, হয়তো বা আর মেনস্ট্রুয়েশন হবে না, কারণ মেনোপজ একবার হয়ে গেলে আর কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল হয় না। তো এই তুমি একটা ধারণা করলা, কিন্তু তুমি কিন্তু কনফার্ম বলতে পারবা না। তুমি তাকে কি বললা যে আরো তার 6 মাস সময় গেল, অর্থাৎ জুন গেল, তুমি ডিসেম্বরও গেল। তো ডিসেম্বরে সে তোমার কাছে আসলো এবং তখনও বললো তার মেনস্ট্রুয়েশন হয় না। তো তুমি কি করলা? তুমি হচ্ছে 12 মাস টোটাল অপেক্ষা করলো এবং দেখলা 12 মাসে তার কোনো মেনস্ট্রুয়েশন হয় নাই। আগে 12 মাস গেল, 12 মাস অতিবাহিত হইলো, মেনস্ট্রুয়েশন হয় নাই, অ্যামোনিয়া পাইছি আমি মহিলাটার, বা মেনস্ট্রুয়েশন পাইনি। তো তখন আমি ডিসাইড করলাম যে আচ্ছা তাহলে মহিলাটা হয়তো জানুয়ারিতে মেনোপজ হয়েছে। তো এই যে পেছনে মেনোপজটা হয়েছিল, কিন্তু সেটা আমি ডিসাইড করলাম পরে আমি শিওর হইলাম, কারণ মনে রাখবা 12 মাস যদি কারো মেনস্ট্রুয়েশন না হয় তাই, এবং তার এইজটা যদি মেনোপজের ওই দিকে থাকে, তাহলে আমি বলি যে আচ্ছা মহিলাটার হচ্ছে মেনোপজ হয়েছে। এখন এখানে আরো বেশ কিছু কথা আমি বলবো, যেখানে বেশ কিছু টার্ম আছে। প্রিমেনোপজ বলতে মেনোপজের আগে, পেরিমেনোপজ নামে একটা টার্ম আছে। পেরিমেনোপজ বলতে বোঝায় মেনোপজের হয়তো 5 বছর আগে এবং 5 বছর পরে, অর্থাৎ মেনোপজের আশপাশে, এরকম আর কি মেইনলি বোঝায়। অর্থাৎ পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন বন্ধ হয়েছে মানে বন্ধ হয়েছে, এটা আর হবে না, সেটাকে আমরা বলতেছি মেনোপজ। ইন্টিউটেনাল লাইফে এর 5th মান্থে কিন্তু 6 থেকে 7 মিলিয়নের মতো ফলিকলস থাকে, এবং অ্যাট বার্থে, জন্মের পরে অ্যাপোপ্টোসিসের ফলে এখান থেকে অনেকগুলো ফলিকল নষ্ট হয়ে যায় এবং 1 থেকে 2 মিলিয়ন অবশিষ্ট থাকে। পিউবার্টিতে যায় দেখা যায় যে এবার এটা আবার একটু বাড়ে, অর্থাৎ 4 থেকে 5 মিলিয়ন হয়, কিন্তু মেনোপজে কমপ্লিটলি কোনো ফলিকলই থাকে না, বলতে পারি কমপ্লিটলি ফলিকল শেষ। তো মেনোপজের যে এইজ আমরা বলি যে ওয়ার্ল্ড ওয়াইড 51 বছর বয়স বলা হয়, ইন্ডিয়াতে বা বাংলাদেশের এই রিজন দিয়ে
মানে মোটামুটি 47 থেকে 50 বা 48 থেকে 52 এরকম একটা রেঞ্জ আমরা বলতে পারি। এখন ধরো কারো মেনোপজ 40 বছরের আগেই হয়ে গেছে, 40 বছরে মানে আগে যদি মেনোপজ হয়ে যায় সেটা তো আর্লি মেনোপজ, বা আমরা বলি প্রি ম্যাচার মেনোপজ। মানে মেনোপজ এত আগে হওয়ার কথা না, প্রি ম্যাচার একটা মেনোপজ হয়েছে। এটাকে প্রেজেন্টলি POI অর্থাৎ প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি নামেও ডাকা হয়, অর্থাৎ প্রি ম্যাচুরলি অনেক আগেই মেনোপজ হয়ে গেছে। একটা মহিলা যখন এই যে 40 বছরের আগে আসতেছে এবং সে বলতেছে তার সেকেন্ডারি অ্যামোনিয়া আছে, এটা আমাদের মাথায় অনেক কিছু কিন্তু সাসপিশন জাগাইতে পারে যে এই মহিলাটা তাহলে মেনোপজের কথা তো আমরা ফার্স্টলি চিন্তা করব না, আমরা অনেক কিছুই চিন্তা করতে পারি, অনেক কিছু ডিজিজ আমাদের মাথায় ঘুরতে পারে, কিন্তু এটা যে মেনোপজও হইতে পারে এই জিনিসটা আমরা মাথায় একটু রাখবো। এখন আবার একটা ক্ষেত্রে লক্ষ্য করলা যে 55 বছর বয়স হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে, কিন্তু এখনো মেনোপজ হয়নি, মহিলা এখনো মেনস্ট্রুয়াল সাইকেল চলতেছে, তাহলে সেটা কিন্তু আবার আমরা বলি লেট মেনোপজ। তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে, এন্ডোমেট্রিয়াল বায়োপসি করতে হবে, কারণ এক্ষেত্রে আমার দেখতে হবে যে মহিলার কি এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্ক আছে কিনা, এন্ডোমেট্রিয়াল থিকনেসটা একটু দেখতে হবে আমাদের। সো সব কিছু বিবেচনা করে, কারণ দেখা গেল যে পোস্ট মেনোপজাল অর্থাৎ ধরো একটা মহিলার বয়স 50-এর বেশি, এখন এই মহিলার যদি পারভাজাইনাল কোনো ব্লিডিং হচ্ছে, সেটা আমরা ধারণা হয়তো বা করতেছি মেনস্ট্রুয়াল ব্লিডিং, কিন্তু এমনও হতে পারে যে পোস্ট মেনোপজাল ব্লিডিং নামে একটা টার্ম আছে, পোস্ট মেনোপজাল ব্লিডিং। এটা কিন্তু এটা যদি হয় অর্থাৎ মেনোপজের পরে কারো ব্লিডিং হচ্ছে, তখন সেটা কিন্তু দেখা যেতে পারে যে মহিলাটার কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকার চান্স অনেক বেশি, বা কার্সিনোমা সার্ভিক্স, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এসব। তারপরে পেরিমেনোপজ, ওল্ড টার্মে ক্লিম্যাক্টেরিক বলা হতো। নর্মালি পিউবার্টি যখন করছিলাম, এই পিউবার্টির একটা মানে সিমিলার টার্মই হচ্ছে এটা, যে ক্লিম্যাক্টেরিক বা পেরিমেনোপজাল একটা স্টেট। পিউবার্টি যেমন একটা এইজের রেঞ্জ ছিল, মেইলের ক্ষেত্রে ধরো 9 থেকে 13 বা ফিমেলের ক্ষেত্রে ধরো 8 থেকে 12, বা এই যে একটা রেঞ্জ আমি বলছিলাম যে এটা হচ্ছে পিউবার্টির রেঞ্জ, এবং এখানে একটা চেঞ্জ হয় বডিতে, ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ আসে, সেক্সুয়াল ম্যাচুরিটি হয়। ঠিক একইভাবে এই পেরিমেনোপজাল যে ওম্যানগুলা, এই ওম্যানগুলার বডিতে কিছু চেঞ্জ আসে একটা এজ রেঞ্জ ধরে বা একটা টাইম ধরে। তো ওই যে চেঞ্জগুলো, যেই চেঞ্জগুলোর মাধ্যমে তার আস্তে আস্তে বডিতে কিছু সিমটমস প্রকাশ পায়, যেমন হট ফ্লাশ, মহিলার বডিতে খুবই গরম গরম লাগে, নাইট সোয়েটিং হয়, বডিতে পুরো মনে হচ্ছে আগুন ধরে গেছে, এরকম হিট লাগে, মানে জ্বালা করতেছে। সো এরকম একটা কন্ডিশন কিন্তু হইতে পারে পেরিমেনোপজাল ওমানদের। সেই এই হিস্ট্রিগুলো নিয়ে প্রেজেন্ট যখন করতেছে, তখন আমরা বুঝতে পারি হয়তো বা মহিলার মেনোপজে যাবে এরকম একটা ভাব। সাইকেলের যে লেন্থ সেটা বেড়ে যায়, দেখা গেছে 7 দিন বা তার বেশি বেড়ে যেতে পারে। অ্যানোভুলেটরি সাইকেলও হইতে পারে, যে কোনো ওভুলেশনই হচ্ছে না, ইরেগুলার হইতে পারে। সেরকম বিভিন্ন ম্যানিফেস্টেশন প্রকাশ পাবে, এবং এটা আমাদেরকে একটা ধারণা দিতে পারে যে এই মহিলাটা হয়তো বা পেরিমেনোপজে আছে, অর্থাৎ মেনোপজের আশপাশ দিয়ে আছে। ফিমেল যে অ্যাডাল্ট লাইফ, সেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন ধরো ফার্স্টে রিপ্রোডাক্টিভ এজ থাকে, যে এইজের মধ্যে সে বাচ্চা মানে জন্মদান করতে পারবে, পেরিমেনোপজ একটা স্টেট থাকে, তারপরে মেনোপজ হয়, এটা একটা স্টেট। এরকম বিভিন্ন স্টেজতে থাকে, এরকম 7টা স্টেজে আমরা ভাগ করি এই যে অ্যাডাল্ট একটা ফিমেল লাইফকে। এবং ধারণা করা হয় মহিলা কিন্তু তার লাইফের একটা মহিলা, আমরা যেহেতু বর্তমানে লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি, মহিলারা অনেকদিন বাঁচে, ধরো 75 বছরও বাঁচলো, তো ধারণা করা হয় মহিলারা তাদের লাইফের মোটামুটি 1/3 পার করে মেনোপজ স্টেজে। এবং এই মেনোপজ স্টেজে তাদের বিভিন্ন ধরনের মানে ক্লিনিক্যাল সিমটমস কিন্তু প্রকাশ পায়, যেগুলো আসলে খুবই প্রবলেমেটিক। যেমন আমরা দেখবো এক এক করে, তো এই প্রবলেমগুলো যে অ্যাপিয়ার করবে, জন্য আমাদের এই মহিলাদের কিন্তু ধরো প্রত্যেকটা মহিলাই কিন্তু কারো না কারো মা, রাইট, কারো না কারো বোন, কারো না কারো ওয়াইফ। সো ওই মহিলাদের এই স্টেজটা খুবই ক্রিটিক্যাল একটা স্টেজ, এবং এই টাইমে তাদের যথেষ্ট কেয়ার কিন্তু করা উচিত। এবং আমরা স্টেজিং নামে স্টেজিং প্রসেস আছে, যেটার মাধ্যমে হচ্ছে এভাবে স্টেজিং করা হয়। আসলে এই জাস্ট এখান থেকে তুমি মনে রাখবা, স্টেজিং নামে একটা স্টেজিং আছে। মেনোপজের ক্ষেত্রে সাধারণত আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি, মহিলার হিস্ট্রি নিলাম, ক্লিনিক্যালি আমি ডায়াগনোসিস করে ফেললাম, কোনো হরমোনাল টেস্ট করার দরকার হয় না। যদি দরকার হয় কোনো ক্ষেত্রে, তাহলে ওই যে কি হবে, FSH LH এগুলো বেশি থাকবে, কিন্তু ইস্ট্রোজেনটা কম থাকবে। এবং মনে রাখবা এই টেস্টটা করা খুবই মানে কস্টলি, FSH করতে ভালোই টাকা লাগে। সো অত টেস্ট করে আমরা তো বলি না, আমরা মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলি। তবে যদি এমন হয় মহিলার প্রি ম্যাচার মেনোপজ হয়েছে, 40 বছরের আগে মনে হচ্ছে মেনোপজ হয়েছে, তখন আমি ল্যাব টেস্ট কিন্তু ম্যান্ডেটরি। তখন মেনোপজ আসলে হয় কি, হরমোনের লেভেলটা যদি আমরা বলি যে ইস্ট্রোজেন কম থাকবে। ইস্ট্রোজেনের মধ্যে কিন্তু 2টা টাইপ আছে আমরা জানি। ইস্ট্রোজেনের মধ্যে E2 আছে এবং E1 আছে, এই টার্মগুলো তোমরা জানো। তো E2 যেটা, এটা মেইনলি হচ্ছে ওভারিয়ান ফলিকুলার যে গ্রানুলোসা সেল, ওইখান থেকে তো যেই হরমোনটা আসে। এবং E2টাই হচ্ছে বা ইস্ট্রাডিওল যেটা, আর এটা হচ্ছে ইস্ট্রন। E2টাই হচ্ছে মেইনলি বেশি ইফিকেসিয়াস, বেশি পোটেন্ট। মানে এটা যদি 10 হয় এটা 1, মানে বিষয়টা এরকম, এটা অনেক বেশি ইফিকেসিয়াস, অনেক বেশি ইফিসিয়েন্সি আছে এটার, এবং এটাই অ্যাক্টিভ ফর্ম আমরা বলতে পারি E2টা, ইস্ট্রাডিওল যেটা। তো এটাই মেইনলি কমে যায়। তবে E1 কিন্তু দেখা যায় কিছু কিছু থাকতে পারে, কারণ অ্যান্ড্রোজেন যেটা, অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে DHEAS
অর্থাৎ ডিহাইড্রোএপিএন্ডেস্ট্রন সালফেট হয়। এটা থেকে পরবর্তীতে দেখা যেতে পারে যে E1টা তৈরি হইতে পারে, ইস্ট্রনটা তৈরি হইতে পারে। তো এটা আসলে অত এফিকেশিয়াস না। হ্যাঁ, তারপরে অ্যান্ড্রোজেনও, এখানে দেখা যায় অ্যান্ড্রোজেনও কিন্তু কমে যাবে, মানে ইস্ট্রোজেন কমবে, অ্যান্ড্রোজেনও কমবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম যে অ্যান্টিমুলারিয়ান হরমোন, এটাও মেইনলি ফলিকল থেকেই তৈরি হয়। তো ফলিকলই যেহেতু নাই মেনোপজে, তার মানে অ্যান্টিমুলারিয়ান হরমোন। মনে রাখবা, অ্যান্টিমুলারিয়ান হরমোন, একটা মহিলা ধরো ইনফার্টিলিটির কমপ্লেন নিয়ে আসছে যে তার বাচ্চা হচ্ছে না। এখন আমরা যদি তার রিজার্ভ দেখতে চাই যে তার ওভারিতে কতগুলো ফলিকল রিমেইনিং আছে বা ফলিকল কেমন আছে, তাহলে সেটা বুঝতে হলে আমরা এই টেস্টটা করি, অ্যান্টিমুলারিয়ান হরমোন। কারণ এই টেস্টটা করে আমরা বুঝতে পারবো যে তার রিজার্ভ কেমন, তার বডিতে ফলিকল কেমন আছে। ইনহ্যাবিটও কিন্তু কমে যাবে, এটাও ওই ফলিকল থেকে রিলিজ হয়। এফএসএইচ সেলেস এগুলো বাড়বে। সো এই জিনিসগুলো জাস্ট আমরা কিন্তু একটু জানলাম। তো মেনোপজে যেটা হয় যে ফলিকল যেগুলো ছিল ওইগুলো হচ্ছে অ্যাপোপ্টোসিস হয়ে যাবে এবং ওভারিয়ান হরমোন তাই কমে যাবে, নেগেটিভ ফিডব্যাক ব্রেনে যাবে এবং ব্রেনে এফএসএইচ সেলেস বেশি বেশি রিলিজ করবে। এবং এই জন্য যেহেতু অনেক বেশি এফএসএইচ সেলেস থাকতে পারে, এগুলো ইউরিনেও এক্সক্রিটেড হইতে পারে, এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখো। এবং এই যে ইউরিনে যখন এক্সক্রিটেড হচ্ছে, তখন সেটাকে কিন্তু আমরা বলি যে হিউম্যান ম্যানোপোজাল গোনাডোট্রপিন। সো হিউম্যান ম্যানোপোজাল গোনাডোট্রপিন আমরা তখন বলতেছি বা এইচএমজি বলতেছি যখন এগুলো ইউরিনে আমরা কিন্তু পাইতেছি। এরপর আসে হাইপার গোনাডোট্রপিন, হাইপোগোনাডিজম। এটা বলতে কি বুঝাইছে দেখো, এখানে গোনাডোট্রপিন ট্রপিক যে হরমোনগুলো এফএসএইচ সেলেস এগুলো বেশি, বাট গোনাডিজম বা গোনাড থেকে ওভারি থেকে যে হরমোনগুলো রিলিজ হওয়ার কথা ছিল যেমন ইস্ট্রোজেন, সেগুলো তো কম। সো এই জন্য আমরা এই কন্ডিশনটাকে বলি হাইপার গোনাডোট্রপিক, যে গোনাডোট্রপিক হরমোনগুলো বেশি, বাট গোনাডিজমের যে ফিচারগুলো ইস্ট্রোজেন কম কম থাকতেছে। সো এটা হচ্ছে, দেখো প্রেগনেন্সিতে কিন্তু সেকেন্ডারি অ্যামেনোরিয়া থাকবে, এরকম সেম আমরা জানি। প্রেগনেন্সিতে কিন্তু ইস্ট্রোজেন বেশি থাকে, প্রোজেস্টেরনও বেশি থাকে, এফএসএইচ বেশি থাকে, এলএইচ কম থাকে। সো এই এখন সিমটমস হিসেবে হট ফ্ল্যাশেস থাকবে, এটাকে ফ্ল্যাশেসও বলি ফ্ল্যাশেসও বলি, দুই ভাগেই বলা যায়। এখন এটাকে ভেসোমোটর সিমটমস আছে বিভিন্ন, এবং এটা মোস্ট কমন সিমটমসের মধ্যে একটা। তবে এই মহিলাদের যে মেনোপোজাল যে ওম্যান, তাদের ইউরিনারি ট্র্যাক্টে অনেক সিমটমস থাকে, জেনিট ইউরিনারি বিভিন্ন সিমটমস থাকে, সেটাও অনেক কমন। বাট আমরা হট ফ্ল্যাশেসটাকে একটু আলাদা ইম্পর্টেন্স দিয়ে পড়বো। অনেক সময় দেখবা তোমার বাবা এবং মা, ফাদার মাদার যখন ঘুমাচ্ছে তারা ঝগড়া করে। কেন ঝগড়া করে? কারণ মার কমপ্লেইন সে হচ্ছে তার গরম লাগতেছে, সে ঘামতেছে, অনেক বেশি সোয়েটিং হচ্ছে। অপরদিকে বাবা বলতেছে যে আমার কোল্ড লাগতেছে, শীত লাগতেছে। তো এই মা কেন সোয়েটিং লাগতেছে, অনেক গরম লাগতেছে, এটা আমাদের বোঝা উচিত যে আমাদের মারা বেশিরভাগই দেখা গেছে মেনোপোজাল ওম্যান। তো তাদের পোস্ট মেনোপোজাল পিরিয়ডে দেখা যেতে পারে অনেক বেশি হট ফ্ল্যাশেসের সিমটমস থাকতে পারে, এবং হট ফ্ল্যাশেসের কারণে তারা অনেক বেশি হিটিং ফিল হবে, অনেক বেশি সোয়েটিং ফিল হবে, অনেক বেশি খারাপ লাগবে, এবং এই জন্য তারা ফ্যান চাচ্ছে। রিয়েলাইজ করতে হবে যে এই মায়ের কেন এই প্রবলেমগুলো হচ্ছে। তো তখন ঝগড়া না করে এই জিনিসগুলো সুন্দর করে সমাধান করতে হবে, রাইট? তুমি বলবা যে ঝগড়া কেন করতেছো, আমার মা এর এই কারণে প্রবলেম হচ্ছে। সো ভালো করে বোঝানো উচিত আসলে ফ্যামিলিতে। দেখো এখানে কি হয়, ইস্ট্রোজেন যেহেতু কমে যায়, তো এই ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে এরা হাইপোথ্যালামাসের যে থার্মোস্ট্যাট বা হিট রেগুলেশন যে সেন্টার, সেটাকে রিসেট করে। এবং আরেকটা জিনিস যেটা হয় যে বিভিন্ন নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন, নরএপিনেফ্রিন, এই যে নিউরোট্রান্সমিটারগুলো এগুলোর মধ্যে ইমব্যালেন্স হয়, এবং এই সকল কারণে দেখা যায় যে অনেক বেশি মানে হিট লাইক ফিলিং হয়, স্পেশালি ফেসের দিকে, এবং বডি ঘেমে যায় অনেক, মানে অনেক বেশি বুক ধরফর করা বা টেকিকার্ডিয়া, হার্ট রেট বেড়ে যাওয়া, এগুলো হইতে পারে। এবং এটা নাইটে সব থেকে বেশি হয়, এবং এটাকে আমরা নাইট সোয়েট হিসেবেও জানি। এর ফলে ঘুমেও সমস্যা হইতে পারে। আর প্রত্যেকবার যে এপিসোডগুলো হয় যে অনেক বেশি গরম লাগা, এই যে হিটিং ফিলিং হওয়া, এটা 5 মিনিটের কম সময় থাকতে পারে এবং 3 থেকে 4 বার হইতে পারে, বারবার হইতে পারে। পেরিম্যানোপোজাল এবং ম্যানোপোজাল ফিমেল উভয়ের ক্ষেত্রে এটি দেখা যাবে। ম্যানোপজের সাধারণত 3 থেকে 4 ইয়ার আগে থেকে এটা শুরু হয়, আর অটোমেটিক্যালি মেনোপজের 5 বছর পরে আবার সেরেও যাইতে পারে। যখন এলএইচ সার্জের টাইমটা থাকার কথা, তখনই মেইনলি এই প্রবলেমটা হয়। স্লিপ ডিস্টারবেন্স হওয়ার চান্স থাকে, ডেলি রুটিন অ্যাক্টিভিটিসকে প্রবলেম করবে। সো সিভিয়ার হট ফ্ল্যাশ কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যেতে পারে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে আমরা আলাদা করে কথা বলবো। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মানে হচ্ছে অ্যাকচুয়ালি হরমোন দেওয়া হচ্ছে, ইস্ট্রোজেন শুধু দেওয়া হতে পারে, বা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একসাথে দেওয়া হতে পারে, ইভেন শুধু প্রোজেস্টেরন দেওয়া হতে পারে। সেগুলো মানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আর আরেকটা যে মেজর একটা কমপ্লেইন থাকে আসলে ম্যানোপোজাল ওমেনদের, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। তাদের যে বোন মিনারেল ডেন্সিটি, এটা অনেক কমে যায়, বোন মাস কমে যায়, কারণ অস্টিওক্লাস্টিক যে অ্যাক্টিভিটি সেটা দেখা যায় যে বেশি হয়ে যায়। কিন্তু অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি যেটা মানে বোনকে ফর্মেশন করে, অস্টিওব্লাস্ট যেটা, অস্টিওব্লাস্টগুলো হচ্ছে বোন ফর্মেশনে, বোন মাস বাড়াইতে হচ্ছে হেল্প করে, কিন্তু এই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায়। এবং এটা কমাইতে হেল্প করে কি, ইস্ট্রোজেন যখন কমে যায় তখন মেইনলি এই প্রবলেমটা হয়। ফলে অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, এই কন্ডিশনগুলো দেখা যায়, এবং আলটিমেটলি অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে। ফলে বোন মাস কমে গেলে ফ্র্যাকচারের চান্সও বেড়ে যাবে, বোনগুলো ফ্র্যাকচার হয়ে যাবে। ঠিক আছে, বোনের ফলে বোন মিনারেল যে ডেন্সিটি এটা কমে যাচ্ছে। ফলে ট্রাভিকুলার যে বোনগুলো আছে যেমন স্পাইন, বা আমরা দেখবো এক এক করে যে ভার্টিব্রাল ফ্র্যাকচার হবে, নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার।
সো নেক অফ দ্য ফিমার খুবই ডেঞ্জারাস একটা ফ্র্যাকচার, মানে হুটহাট করে এই মহিলাদের বোন ফ্র্যাকচার হওয়ার চান্স কম থাকবে, একটু পড়ে গেল ফ্র্যাকচার হয়ে গেল, বিষয়টা এরকম। ভার্টিব্রার মধ্যে থোরাসিক 12 থেকে লাম্বার 3 পর্যন্ত এগুলো ফ্র্যাকচার বেশি হয়। কোলিস ফ্র্যাকচার মানে রেডিয়াসে ফ্র্যাকচার, রেডিয়াসের ডিস্টাল ইন্ডে ফ্র্যাকচার, কোলিস ফ্র্যাকচার। এবং পেশেন্টের হিস্ট্রিতে ব্যাকএক থাকে, স্পাইনালের রিজনে অনেক বেশি ব্যথা থাকার চান্স থাকে। ইনভেস্টিগেশন অফ চয়েস কি, একটা ডিক্সে স্ক্যান নামে একটা স্ক্যান আছে, এটা মেইনলি হচ্ছে করা যাইতে পারে। এবং 65 বছরের বেশি যাদের বয়স বা 65 বছর যাদের বয়স তাদের ক্ষেত্রে হচ্ছে এই ডেক্সা স্ক্যান করা যেতে পারে। এটা সাধারণত লাম্বার ভার্টিব্রা 1st থেকে 4th লাম্বার ভার্টিব্রাতে করা হয় মেইনলি। নেক অফ দ্য ফিমারেও করা যাইতে পারে। তো এখানে দুইটা স্কোর আছে ডেক্সা স্ক্যানে, একটাকে আমরা বলি টি স্কোর, একটা বলি জেড স্কোর, ঠিক আছে। তো টি স্কোরতে বোন মিনারেল ডেন্সিটি, মানে এই যে ওম্যানটা যার হচ্ছে প্রবলেম হচ্ছে, মানে অস্টিওপোরোসিসের প্রবলেম হচ্ছে, বয়স্ক মহিলা, পোস্ট ম্যানোপজাল ওম্যান, তো এই মহিলাটার বোন মিনারেল ডেন্সিটিকে আমরা কম্পেয়ার করবো একটা ইয়াং ওম্যানের সাথে, যার কোনো প্রবলেম নাই, যে ঠিকঠাক আছে, রিপ্রোডাক্টিভ এজের একটা ওম্যান, এটাকে বলি আমরা টি স্কোর, ঠিক আছে। তো টি স্কোরের ভ্যালু যদি এমন হয় যে নর্মাল ভ্যালু আছে, যদি উঠ থেকে যেমন ধরো -1 থেকে যদি আরও কম হয়, -1 থেকে -2 বা এরকম হইলো, তাহলে সেটা ইন্ডিকেট করে যে অস্টিওপেনিয়া হচ্ছে। আরও কম হইলে দেখা যাবে অস্টিওপোরোসিস হচ্ছে, সেরকম ইন্ডিকেট করে, যেটা আমরা দেখবো লাস্টের দিকে। আর জেড স্কোর দিয়ে আমরা হচ্ছে কি করি, একটা পেশেন্ট, এই পেশেন্টের বোন মিনারেল ডেন্সিটি একটা সেম এজের ওম্যানের সাথে করবো আমরা। ধরো একটা মহিলার বয়স 67 বছর, একটা মহিলার বয়স 67 বছর, তো এই দুইটা মহিলার আমি বোন মিনারেল ডেন্সিটি কম্পেয়ার করবো, এবং কম্পেয়ার করার পরে আমি হচ্ছে এটাকে বলতেছি আমি জেড স্কোর। তো জেড স্কোর দিয়ে আমাদের একটা ধারণা আমরা পাই যে অ্যাকচুয়ালি দুইটা মহিলারই সেম থাকার কথা, কিন্তু কারো একজনের দেখা গেলো ম্যাসিভ অ্যাবনর্মালিটি, তাহলে এটা আমাদেরকে ধারণা দিতে পারে হয়তো বা অন্য কোনো অ্যাবনর্মালিটি থেকে আছে কিনা। এই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে বিসফসফোনেট। তো বিসফসফোনেটের মধ্যে মনে রাখবে একটা ড্রাগ আছে যেটাকে আমরা বলি ইভান ড্রোনেট। তো এই ড্রাগটা মেনলি কমনলি ইউজ করা হয় আমাদের দেশে। তো ইভান ড্রোনেট যে ড্রাগটা, এটা মেনলি ইউজ করা যাইতে পারে কিসের ক্ষেত্রে, অস্টিওপোরোসিস যখন মহিলাটার আছে। অস্টিওব্লাস্টের উপরে কাজ করে এরকম কিছু ড্রাগ আছে, যেমন টেরিপ্রাটাইড, স্ট্রোনথ্রিয়াম, এরকম বেশ কিছু ড্রাগ আছে যেগুলো অস্টিওব্লাস্টের উপর কাজ করে, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি হয়তো বা বাড়াবে, বোন মিনারেল ডেন্সিটি বাড়াইতে হেল্প করবে। আরও বেশ কিছু ড্রাগ এখানে ইউজ করা হয় আসলে, মানে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমরা বলি যে ফ্লুরাইড, যেটা পেস্টে থাকে, পেস্টে ফ্লুরাইড থাকে না, সো ওই ফ্লুরাইডগুলো এখানে হেল্প করতে পারে। ক্যালসিটোনিন ইউজ করা যেতে পারে। তারপরে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া যেতে পারে, মানে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর বা এরকম একটা টার্ম আছে। তো এটা বলতে বোঝানো হয়েছে যে এখানে মেইনলি একটা ড্রাগ আছে যেটাকে বলি আমরা র্যালক্সিফেন। সেই র্যালক্সিফেন ড্রাগটাও কিন্তু কিছুটা রোল প্লে করতে পারে এক্ষেত্রে, মানে এগুলো নন হরমোনাল, এগুলো সবই কিন্তু নন হরমোনাল মেথড। তা অস্টিওপোরোসিস আমরা যে ড্রাগগুলোর কথা বললাম, বিসফসফোনেট থেকে শুরু করে, এগুলো নন হরমোনাল কিন্তু মেথড, এখানে কোনো হরমোন ইউজ করা হচ্ছে না। যে ইস্ট্রোজেন যে জিনিসটা, এই ইস্ট্রোজেন হরমোনটার একটা প্রোটেক্টিভ রোল কিন্তু আছে, কার্ডিও প্রোটেক্টিভ রোল। অর্থাৎ নর্মালি একটা মহিলা যার বয়স ধরো আমি ধরলাম 45-এর নিচে একটা মহিলার বয়স, এই মহিলাটার কিন্তু হার্ট অ্যাটাক হবে না। মানে আমি বলে দিলাম হার্ট অ্যাটাক হবে না, তার মানে হবেই না, হইতে পারে, ঠিক আছে, যদি বিভিন্ন কারণে হইতেই পারে, কিন্তু সেটা রেয়ার। কারণ হচ্ছে যেই মহিলার মেনোপজ হয় নাই, ওই মহিলার বডিতে ইস্ট্রোজেন আছে, এবং ইস্ট্রোজেন কি করে, এরা এইচডিএল লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে আর এলডিএল কে কমাই দিতে পারে, যেটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যে এইচডিএল কিন্তু ভালো কোলেস্ট্রল আর এলডিএল খারাপ কোলেস্ট্রল, ফলে হার্ট অ্যাটাকের রিস্ক কম থাকে। একইভাবে নাইট্রিক অক্সাইড, এটাও কিন্তু এটার লেভেল বাড়াই দেয়। এটার লেভেল যখন বাড়াই দেয়, কি বাড়াই দেয়, ইস্ট্রোজেনটা বাড়াই দেয়। ফলে নাইট্রিক অক্সাইড কি করে, ভেসোডাইলেটেশন করে এবং ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেলের উপর কাজ করে। এটা কিন্তু আলটিমেটলি মানে করোনারি আর্টারি ডিজিজের রিস্ক অনেক কমাই দেয়। কিন্তু একটা মহিলা যার বয়স 45-এর বেশি, মেনোপজ হয়ে গেছে বা মেনোপজ হচ্ছে ভাব, সেই মহিলার হার্ট অ্যাটাকের যে রিস্ক, একটা পুরুষেরও সেই হার্ট অ্যাটাকের রিস্ক। সো আমাদের যদি কোশ্চেন ধরে, এটা কিন্তু আমার কোশ্চেনে ধরছিল, প্যাথোলজি প্রফে ধরছিল, যে ধরো একটা মহিলা যে হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে আছে, তো তার হার্ট অ্যাটাকের রিস্ক বেশি না পুরুষের? আনসার হচ্ছে পুরুষের হার্ট অ্যাটাকের রিস্ক অবশ্যই বেশি, কিন্তু একটা মহিলা যখন মেনোপজ হয়ে গেল, তখন আবার পুরুষ আর মহিলা সেম রিস্ক কিন্তু হয়ে যায়। করোনারি আর্টারি ডিজিজ হবে কি না, এটার উপর বিভিন্ন কোমরবিডিটিস কিন্তু ডিপেন্ড করে। যদি অনেক কোমরবিডিটিস থাকে, অনেক অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে, তাহলে সেগুলো আসলে করোনারি আর্টারি ডিজিজকে অ্যাগ্রাভেট করতে পারে। স্মোকিং এর যদি হ্যাবিট থাকে, সেটাও অ্যাগ্রাভেট করতে পারে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা, এটা কিন্তু আমরা করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে এটা কিন্তু কোনো রোল নাই। আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা আমি বাইরে থেকে ইস্ট্রোজেন দিচ্ছি, তাহলে ইস্ট্রোজেন দেওয়ার ফলে তো ইস্ট্রোজেন বাড়তেছে, ফলে এটা এইচডিএলকে বাড়াবে বা হচ্ছে নাইট্রিক অক্সাইডকে বাড়াবে। সো এই জিনিসগুলো আমি চিন্তা করতেছি এলডিএল কমাবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিছুই করবে না। সো বাহির থেকে এইচআরটি দিলে কিন্তু এটা কখনোই রোল প্লে করতে পারবে না, এবং এটা সাধারণত করোনারি আর্টারি ডিজিজের পেশেন্টদেরকে দেওয়া হয় না। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে। ইভেন এটাও ধারণা করা হয় যে এটা দিলে করোনারি আর্টারি ডিজিজের রিস্ক কিছুটা বাড়লেও বাড়তে পারে। তার একটা জিনিস হচ্ছে যে মহিলাটা মেনোপজের শিকার হয়েছে, তার ক্ষেত্রে জেনিটো ইউরিনারি সিনড্রোম অফ মেনোপজ, ঠিক আছে।
এই জেনিটো ইউরিনারি সিনড্রোম অফ মেনোপজ, এই সিনড্রোমটা কিন্তু অনেক বেশি প্রকটভাবে দেখা দেয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং মহিলারা দেখা যায় এটার কমপ্লেন নিয়ে কিন্তু আসে। এক্ষেত্রে ভ্যাজাইনাটা খুবই ড্রাই হয়ে যায় এবং সার্ভাইকাল ডিসচার্জ থাকে না, ফলে এখানে ডিসপ্যারোনিয়ার প্রবলেম থাকতে পারে। সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যায় দেখা গেছে যে যেহেতু লুব্রিকেশন নাই, অনেক বেশি পেইনফুল হচ্ছে। ইউরিনেশনের ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে, বারবার প্রস্রাবে যাইতে হচ্ছে, আর্জেন্সি, হুটহাট করে প্রস্রাব চলে আসতেছে, দেখা যায় যে প্রস্রাব করার সময় ব্যথা লাগতেছে, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনস অনেক বেশি বেশি ফ্রিকোয়েন্টলি হচ্ছে, এবং প্রস্রাব ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে। দেখা গেলো প্রস্রাবে হয়তো বা জামা ভিজে যাচ্ছে কিন্তু সে কন্ট্রোলে রাখতে পারতেছে না, এরকম প্রবলেম হচ্ছে। অনেক বেশি ব্লিডিংও হইতে পারে পারভ্যাজাইনালি, অ্যাট্রোফিক ভ্যাজাইনার কারণে, অর্থাৎ ভ্যাজাইনাটা অ্যাট্রোফি হয়ে যায়, রাইট। ভ্যাজাইনাতে দেখা যায় রুবোসিটি যা থাকে সেটাও নষ্ট হয়ে যায়। এটা সবই হচ্ছে ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে। লোকাল এক্সামিনেশন করলে আমরা ভ্যাজাইনাল মিউকোসার একটু শাইনি পাবো, বাট রুবোসিটি কমে যাবে, ভ্যাজাইনাটা থিন হয়ে যাবে, অ্যাট্রোফি হয়ে যাবে ভ্যাজাইনাল মিউকোসা। ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে দেখা যাবে এখানে কিন্তু অন্যান্য যে বিষয়গুলো, যে ওভারিও শ্রিঙ্ক করে যাবে, ওভারিও ছোট হয়ে যাবে, ইউটেরাসও দেখা যায় ছোট হয়ে যায়। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। ভ্যাজাইনা তো অ্যাট্রোফির হয়ে যাবে। অ্যাট্রোফি মানে কি? শুকায় যাওয়া টাইপের, মানে সাইজে ছোট হয়ে যাওয়া, শুকায় যাওয়া, মানে বিষয়টা এরকম বোঝায়। আর কমনলি ইউজ যে এই যে ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, যেটা যেমন হচ্ছে ক্লোমিফেন, টেমোক্সিফেন, র্যালোক্সিফেন, সো এই ড্রাগগুলো কি করতে পারে? ভ্যাজাইনাল ড্রাইনেস করতে পারে। সো এই জন্য এই ড্রাগগুলো দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। কিছু ড্রাগ আছে যেগুলো সেনাইল ভ্যাজাইনাইটিস। আচ্ছা, এখানে সেনাইল বলতে বোঝানো হয়েছে মহিলাটা বয়স হয়ে গেছে। সো সেনাইল মানে বয়স্ক। তো বয়স হয়ে যাওয়ার কারণে যে ভ্যাজাইনাইটিস হচ্ছে, এটাকে বলি আমরা সেনাইল ভ্যাজাইনাইটিস বা অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস। তো এখানে বেশ কিছু ড্রাগ ইউজ করা যেতে পারে, যেমন অসপিমিফেন, ব্যাজোডক্সিফেন প্লাস ইস্ট্রোজেন, এগুলো ইউজ করা যাইতে পারে। ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট যখন আসতেছে তখন আমরা কি বলবো? আমরা হচ্ছে এসআরটি এর কথা কিন্তু বলবো। যখন ইউটেরাস ইনট্যাক্ট আছে তখন আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিব। এখন কথা হচ্ছে ভাইয়া, ইউটেরাসটা ইনট্যাক্ট আছে বলতে কি? ইউটেরাসটা ইনট্যাক্ট আছে মানে ধরো মহিলাটার ইউটেরাসটা এখনো ফেলে দেওয়া হয়নি, কারণ কিছু মহিলা থাকতে পারে যাদের হিস্টেক্টমি করা হয়েছে। তো যাদের ইউটেরাসটা এখন ইনট্যাক্ট আছে তাদের ক্ষেত্রে কেন আমি শুধু ইস্ট্রোজেন দিতে পারবো না? কারণ হচ্ছে আমি যদি শুধু ইস্ট্রোজেন দিই, দেখা যাবে এটা কিন্তু ইউটেরাসে অনেক বেশি গ্রোথ করবে। দেখা যাবে যে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ করতে করতে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে ফেলবে, এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কিন্তু একটা প্রি ম্যালিগন্যান্ট গ্রোথ। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া যদি কারো থাকে, তাহলে এটা আমরা বলি যে মহিলাটার কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। সেই জন্য মহিলাটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যাবে যদি আনঅপোজড ইস্ট্রোজেন থাকে, অর্থাৎ আমি শুধু ইস্ট্রোজেন দিছি, কোনো প্রজেস্টেরন সাথে দেই নেই। আচ্ছা, আরেকটা কথা বলে আসি, যে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি এটা কিন্তু ওসিপির মতো না, ওসিপির থেকে আলাদা কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দেই, বাট এগুলো ওসিপি না। এটা ওরালি দেওয়া যাইতে পারে, সিস্টেমিক এইচআরটি বলে এটাকে আমরা, ওরালি দেওয়া যাইতে পারে, বা আরেকটা টার্ম আছে যে ট্রান্সডার্মালি দেওয়া যেতে পারে, ঠিক আছে? এবং এখানে প্রজেস্টেরন দিলে যে ভালো সুবিধাটা হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন দিলে যেহেতু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চান্স বেড়ে যাবে শুধু ইস্ট্রোজেন দিলে, তাই ওই গ্রোথটা যাতে মেনটেন থাকে ইউটেরাস এন্ডোমেট্রিয়ামে, সেই গ্রোথটা মেনটেন করে রাখতে প্রজেস্টেরনটা হেল্প করবে, যাতে হাইপারপ্লাসিয়া না হয়ে যায়, ক্যান্সার যাতে না হয়। আর যাদের ইউটেরাস অ্যাবসেন্ট তাদের ক্ষেত্রে শুধু ইস্ট্রোজেন দিলেই হচ্ছে, কারণ তাদের তো ইউটেরাস নাই। সো ইউটেরাসের গ্রোথ হয়ে হাইপারপ্লাসিয়া হয়ে ক্যান্সার হওয়ার চান্স কিন্তু নাই। আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আমরা বলে আসছি বিসফসফোনেট, যেটার মধ্যে অ্যালেন্ড্রোনেট বা আমরা বলতে পারি ইভানড্রোনেট। সো এই ড্রাগগুলা অ্যালেন্ড্রোনেট, ইভানড্রোনেট, এগুলা। আর সেনাইল ভ্যাজাইনাইটিস যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মানে ম্যানিফেস্টেশনস অফ মেনোপজ, সেটা হচ্ছে ভ্যাজাইনাল যেহেতু অ্যাট্রফি হয়ে যাবে, ওখানে লুব্রিকেন্টস আমরা দিতে পারি, যেই লুব্রিকেন্টসের মাধ্যমে ওইটাকে একটু লুব্রিকেশন করে রাখতে পারি। তা বাদে সেকেন্ড লাইন বেশ কিছু ট্রিটমেন্ট আছে, ধরো এই হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি কন্ডা ইন্ডিকেটেড কারো ক্ষেত্রে, সো এটা দেওয়া যাবে না, হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যাবে না, কারণ অনেকগুলো কন্ডা ইন্ডিকেশন আছে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি। মানে কারো যদি ক্যান্সার থাকে, যেমন ব্রেস্ট ক্যান্সার আছে, বা আমরা বলে আসছি যে কর্নিয়াল আর্টারি ডিজিজ আছে, তারপরে ভেনাস থ্রম্বোএমবোলিজম আছে, সো অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো এক এক করে কন্ডা ইন্ডিকেশন নিয়ে। বাট জাস্ট জেনে রাখো যাদের ক্ষেত্রে এইচআরটি কন্ডা ইন্ডিকেটেড, সো তাদের ক্ষেত্রে আমরা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর দিতে পারি, স্পেশালি প্যারোক্সেটিন যেটা, এটা তা বাদে ফ্লুক্সেটিন, ভ্যানলাফ্লাক্সিন, এগুলো দেওয়া যেতে পারে। আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে এইচআরটি কিন্তু দেওয়া যেতে পারে, যদি ইউটেরাস ইনটেক্ট থাকে তাহলে ইস্ট্রোজেন প্লাস প্রজেস্টেরন, আর যদি ইউটেরাস অ্যাবসেন্ট থাকে তাহলে ওই যে ইউটেরাস মানে শুধু ইস্ট্রোজেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট। কেন আমরা এরকম করি, কেন ইস্ট্রোজেন প্রজেস্টেরন একসাথে দিই ইনটেক্ট থাকলে, এই জিনিসগুলো আমি বলে আসছি। এখন সেনাইল ভ্যাজাইনাইটিসের ক্ষেত্রে আমরা কি করি? এক্ষেত্রে আমরা সিস্টেমিক মানে এইচআরটি দেই না, এক্ষেত্রে আমরা হরমোন দিব, অর্থাৎ লোকাল ইস্ট্রোজেন দিব। সেটা হইতে পারে ক্রিমের আকারে বা পেসারির আকারে, পেসারি ভ্যাজাইনাতে, অথবা রিং ফর্মে ভ্যাজাইনাতে দেওয়া যেতে পারে। এটা তো সার্ম ও দেওয়া যেতে পারে হট ফ্লাশের ক্ষেত্রে, অর্থাৎ সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। তো এটার মধ্যে আছে ব্রাজিডক্সিফেন বা ইস্ট্রোজেনের সাথে। তো এটা কোন ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড, স্পেশালি হট ফ্লাশ করতে পারে এরকম কিছু ড্রাগ আছে, র্যালোক্সিফেন, ট্যামোক্সিফেন, ক্লোমিফেন, এগুলা কিন্তু মানে সাইড ইফেক্ট হিসেবে হট ফ্লাশ করতে পারে, মানে এই সকল
সার্মগুলা বা সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটরগুলা, এবং এগুলো কিন্তু কি করতে পারে, এগুলো কিন্তু আমরা জানি যে ড্রাই ভ্যাজাইনাও করতে পারে, বা সেনাইল ভ্যাজাইনাইটিসে এগুলো দেওয়া যাবে না। তবে রেলক্সিফেন আমরা দিতে পারবো কোন ক্ষেত্রে? অস্টিওপোরোসিসের ক্ষেত্রে। আদার কিছু ড্রাগের কথা যদি বলি, আমরা হট ফ্লাশের ক্ষেত্রে গাবাপেন্টিন, ক্লোনিডিন, এই ড্রাগগুলো কিন্তু দিতে পারি, যেগুলো হট ফ্লাশে ইউজ করা যাইতে পারে। এখানে হচ্ছে টিবোলন, এই ড্রাগটা দেওয়া যাইতে পারে। মনে রাখবা এই টিবোলন ড্রাগটা অ্যাকচুয়ালি এক ধরনের স্টেরয়েড টাইপের, কিন্তু এটার মধ্যে ইস্ট্রোজেনের ফাংশন আছে, প্রোজেস্টেরনের ফাংশন আছে, কিছুটা অ্যান্ড্রোজেনিক ফাংশন আছে। সো টিবোলন ড্রাগটা কিন্তু দেওয়া যাইতে পারে। তারপরে টেরিপাটাডিন, এস্ট্রনশিয়াম, এরকম কিছু কিছু ড্রাগ কিন্তু দেওয়া যাইতে পারে। আর এই ক্ষেত্রে অর্থাৎ কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে সেনাইল ভ্যাজাইনাইটিসের ক্ষেত্রে অসপিমিফিন, অর্থাৎ লাস্টে ফিন আছে, তারপরে এটা কি? এটা হচ্ছে গিয়ে সার্ম, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। ক্যালসিয়াম রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কি রিপ্রোডাক্টিভ এজে সাধারণত 1000 মিলিগ্রাম পার ডে লাগে, আর মেনোপজাল ওমানদের একটু বেশি লাগবে, এক্ষেত্রে 1200 মিলিগ্রাম পার ডে লাগে। এজন্য ভিটামিন ডি রিকোয়ারমেন্টের কথা যদি বলি, যে তাহলে রিপ্রোডাক্টিভ গ্রুপে 600 লাগে, কিন্তু মেনোপজালে 200 কিন্তু বেশি লাগতেছে। সো এই জন্য এই রিকোয়ারমেন্ট যেহেতু বেশি, আমাদের আলাদা করে সাপ্লিমেন্টও কিন্তু দিতে হবে। এই মহিলাদের যদি আমি ক্যালসিয়াম দিয়ে দিই বা ভিটামিন ডি দিয়ে দিই, তাহলে এই ড্রাগগুলো কিন্তু এরা খুবই ভক্তি করে খায়। এই জন্য আমরা মাথায় রাখবো যে তারা নিজেরাই বলবে যে আমার দুর্বল লাগতেছে, আমার হাড্ডিতে ব্যথা হচ্ছে বা প্রবলেম হচ্ছে, আপনি আমার একটু ক্যালসিয়াম দিয়ে দেন, ভিটামিন ডি দিয়ে দেন। এদের কিন্তু আসলেই দেওয়া যাবে। হ্যাঁ, আবার প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি মানে যাদের প্রি ম্যাচুর মেনোপজ হয়ে যায়, অনেক আগেই হয়ে যায়। সো স্পেশালি যাদের কেমো রেডিওথেরাপি হয়তো বা নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু, এবং যেহেতু মানে মোস্ট রেডিও সেন্সিটিভ পেলভিক অর্গান হচ্ছে ওভারি, তাই এদের ক্ষেত্রে কিন্তু ফলিকলগুলা অ্যাপোপ্টোসিস হয়ে যেতে পারে এবং আলটিমেটলি কিন্তু মেনোপজ হয়ে যেতে পারে। তারপরে গ্যালাক্টোসেমিয়া, মামস ভাইরাল একটা ডিজিজ। তারপরে অটোইমিউন ডিজিজের কারণে কিন্তু এরকম প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি বা প্রিম্যাচার মেনোপজ হইতে পারে। তারপরে কিছু সিনড্রোম, যেমন ফেজাইল এক্স সিনড্রোম, টার্নার্স মোজাইক সিনড্রোম। সো এই জায়গাগুলোতে যেটা হয় হাইপোগোনাডিজম হয়। হাইপোগোনাডিজম বলতে বোঝাইছে ওভারিতে দেখা যায় যে ওভারি ইস্ট্রোজেন তৈরি করতে পারেন, এবং এই সিনড্রোমগুলোতেও কিন্তু হইতে পারে। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে হট ফ্লাশ তো থাকবেই অ্যাজ ইউজুয়াল, যেহেতু মেনোপজ হয়েছে, মেনোপজ আর্লি হয়েছে বাট হয়েছে তো। তারপরে ভ্যাজাইনা ড্রাই হবে, ডিসপারনিয়া হবে, সেকেন্ডারি ইনফার্টিলিটি থাকবে। কেন আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটির কথা বলতেছি? কারণ এই মহিলাটা কিন্তু বয়স কিন্তু এখনো কম, তার মানে তার ফার্টাইল হওয়ার একটা, মানে সে মনে মনে চিন্তা করবে যে আমি তো এখনো বাচ্চা নেওয়ার মতো যোগ্য, কিন্তু সে অ্যাকচুয়ালি ইনফার্টাইল হয়ে গেছে, কারণ মেনোপজ হয়ে গেছে। এবং সেকেন্ডারি অ্যামোনিয়া তো হবে, ইরেগুলার সাইকেলস হবে, এবং আস্তে আস্তে মেনোপজ হয়ে যাবে। ইনভেস্টিগেশনের মধ্যে মানে ম্যান্ডেটরি ফর কনফার্মেশন, কারণ যেহেতু আগে হচ্ছে, তাই এখানে আমার কনফার্ম করতে হবে। আমরা যেমন মেনোপজ, নর্মাল মেনোপজের ক্ষেত্রে আমরা মেনোপজের একটা টোমার আসলো, যার বয়স হয়তো বা 50-এর কাছাকাছি, তার ক্ষেত্রে আমি গেস করতেই পারি হিস্ট্রি নিয়ে। বাট এক্ষেত্রে কিন্তু আমার ইনভেস্টিগেশন করতে হবে, এবং এফএসিএস লেভেল কিন্তু আমি 2টা অকেশনে চেঞ্জ করবো 1 মাস পর পর, মানে 1 মাস পরে 2বার, মানে ফার্স্ট একবার করলাম, তার 1 মাস পরে আরেকবার। সো এইভাবে টেস্ট করে আমি যদি দেখি যে 10 ইন্টারন্যাশনাল ইউনিট এটার থেকে কম, তাহলে আমরা বলি নর্মাল। বাট যদি এমন হয় যে অনেক বেড়ে গেছে, 25-এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে সেটা প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সিকে সাজেস্ট করতে পারে। বাট যদি 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটারের থেকে বেশি হয়, তাহলে সেটা কিন্তু ডায়াগনস্টিক যে আচ্ছা এটা হয়তো প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি হয়েছে। আর কিছু ক্ষেত্র আছে যেই সকল ক্ষেত্রে আমাদের প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি থাকলে একটু ক্যারিওটাইপিং করে দেখা যেতে পারে, যাদের হাইট অনেক ছোট। এবং ক্যারোটাইপিং কেন? কারণ ওই যে বললাম যে টার্নার সিনড্রোম, তারপর ফ্রাজাইল সিনড্রোম, ওই সকল ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। তো সেই সকল ক্ষেত্রে আমরা ক্যারিওটাইপিং করে একটু দেখতে পারি। এবং শর্ট স্ট্রাচার বা নর্মাল স্ট্রাচার, বাট বয়স হচ্ছে 30 বছর, অনেক আগে, অনেক বেশি আগে হয়ে গেছে, তো তখন আমাদের ওই টার্নার সিনড্রোম বা ওই সকল ক্ষেত্রগুলো মাথায় আসতে পারে। তো ম্যানেজমেন্ট কি করব? যদি এমন হয় যে যদি ইনফার্টিলিটির কমপ্লেইন থাকে, তাহলে এই মহিলারা কি করতে পারে? ইনভাইট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে বাচ্চা নিতে পারে। এক্ষেত্রে হচ্ছে বাহিরে হচ্ছে ফার্টিলাইজেশন করে তারপরে ইমব্রায়োটা ওই মায়ের বডিতে ইমপ্লান্ট করা যাবে, এটা করা যেতে পারে। বাট যদি হট ফ্লাশের কমপ্লেন থাকে, তাহলে আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো দিতে হবে একসাথে, যতক্ষণ পর্যন্ত না নর্মাল মেনোপজের টাইমটা আসে। ঠিক আছে, নর্মাল মেনোপজের টাইমটা আসলে তখন আমরা দিব। এখন আরেকটা কথা আমি বলে আসি, যে ধরো একটা মেনোপজাল ওম্যান, যার মেনোপজ হয়ে গেছে, নর্মালি মেনোপজ হয়েছে 50 বছর বা 47 বছর বয়সে মেনোপজ হয়েছে, তো এই মহিলাটা আমি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিলাম। এখন কতদিন দিব? অনেক দিন ধরে কিন্তু দেওয়া যাবে না, কারণ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির অনেক সাইড ইফেক্ট থাকে। আমরা নর্মালি বলি 5 বছর হচ্ছে পর্যন্ত কিন্তু দেওয়া যেতে পারে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, সো এই মেনোপজাল ওম্যানের। ঠিক আছে, বাট এই ওম্যানটা যার প্রিম্যাচার মেনোপজ হয়ে গেছে, তার ক্ষেত্রে আমি কি করবো? নর্মাল মেনোপজের ডেটটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমি কন্টিনিউ করতেছি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে কিছু কথা বলি, যে ফার্স্ট অফ অল মেনোপজাল সিমটমসগুলা থাকবে, কারণ ইস্ট্রোজেন কমে গেছে। এই ক্ষেত্রে আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির বিষয়টা আসে, যে আমি তাহলে ইস্ট্রোজেনটা বাড়াবো। এবং পোস্ট মেনোপজাল বিভিন্ন সিমটমস থাকে, সেগুলো রিলিফ করতে যাই, হট ফ্লাশ থেকে শুরু করে আরও বিভিন্ন সিমটমসের ক্ষেত্রে। তো হচ্ছে ইস্ট্রোজেন দিব শুধু যদি ইউটেরাস না থাকে, আর ইস্ট্রোজেন প্রজেস্টেরন একসাথে দিব যদি ইউটেরাস থাকে। ঠিক আছে, এখন হট ফ্লাশটা ইস্ট্রোজেন দিলে যেটা হবে, এটা হট ফ্লাশকে কমাবে, আর প্রজেস্টেরন দিলে যেটা হবে, যেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্কটা কমাবে।
এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং প্রোজেস্টেরন কতদিন দিব, সাইক্লিক প্রোজেস্টেরন সাধারণত ধারণা করা হয় যে যতদিন আমি ইস্ট্রোজেন দিতেছি তার সাথে তো প্রোজেস্টেরন দিচ্ছি, বাট তা বাদে প্রোজেস্টেরন যদি বলা হয় মিনিমাম কতদিন প্রোজেস্টেরন থাকতেই হবে, আনসার হচ্ছে 12 দিন মিনিমাম প্রোজেস্টেরন দিতেই হবে, ঠিক আছে। তবে আইডিয়াল হচ্ছে অ্যাজ লং অ্যাজ ইস্ট্রোজেন দিচ্ছি সাথে প্রোজেস্টেরন দিব, বাট মিনিমাম যদি বলি তাহলে 12 দিন অ্যাটলিস্ট প্রোজেস্টেরন দিতেই কিন্তু হবে। তো ইস্ট্রোজেন অনলি এইচআরটির কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে হট ফ্লাশ কমাবে, অস্টিওপোরোসিস কমাইতে এরা হেল্প করতে পারে, এবং কলোরেক্টাল কার্সিনোমা কমাইতে এরা কিছুটা হেল্প করে, এরকম একটা হিস্ট্রি পাওয়া গেছে। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার চান্স বাড়াবে যদি ইউটেরাস থাকে, আবার হচ্ছে এরা ওভারিয়ান ক্যান্সারের চান্স বাড়াইতে পারে নাও পারে, বাট থ্রোম্বোএম্বোলিজমের চান্স কিন্তু বাড়াইতে পারে। এজন্য ট্রান্সডার্মাল ইস্ট্রোজেন দেওয়াটা মানে প্রেফারেবল এই ক্ষেত্রে, থ্রোম্বোএম্বোলিজমটা কমানোর ক্ষেত্রে, যে আমরা ট্রান্সডার্মাল যদি ইস্ট্রোজেন যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, যে আমি ওরাল না দিয়ে ট্রান্সডার্মাল দিলাম, সেক্ষেত্রে দেখা যায় এই চান্সটা কম থাকে। এখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একসাথে দিলে অ্যাডভান্টেজ ওই সেম, হট ফ্লাশ কমাবে, অস্টিওপোরোসিস কমাবে, বাট এক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার চান্স কিন্তু কমবে, ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর এখানে কলোরেক্টাল কার্সিনোমার চান্সও কমে, আর ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, ওভারিয়ান ক্যান্সারের রিস্ক বাড়তে পারে, ব্রেস্ট ক্যান্সার রিস্ক বাড়তে পারে। এখানে ব্রেস্ট ক্যান্সারটা ইনক্লুডেড, কারণ মনে রাখবা যে বেশি মানে আনউপস্থিত তুমি কি দিতেছো, বেশি বেশি ইস্ট্রোজেন দিতেছো, কোনো প্রোজেস্টেরন দিতেছো না, এক্ষেত্রে হচ্ছে কিসের চান্স বাড়ে, অ্যান্ড্রোমেট্রিয়াল ক্যান্সার। আর যদি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটা একসাথে দিচ্ছ, সেক্ষেত্রে প্রোজেস্টেরনটা যেহেতু আছে, প্রোজেস্টেরন বেশি থাকলে সেখানে ব্রেস্ট ক্যান্সারটা মাথায় রাখবে, ব্রেস্ট ক্যান্সার রিস্ক বাড়তে পারে। কোন কোন ইন্ডিকেশনে দিই, একটা হচ্ছে পোস্ট মেনোপজাল যে ওমেন আছে তাদের সিভিয়ার হট ফ্লাশেস আছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ অনেক আগেই মেনোপজ হয়ে গেছে, সো তাদের ক্ষেত্রে মেনোপজের অ্যাকচুয়াল বা নর্মাল মেনোপজের টাইম আসা পর্যন্ত আমি এইভাবে এইচআরটি কন্টিনিউ করতে থাকবো। আরেকটা হচ্ছে ইস্ট্রোজেন কম আছে, বিভিন্ন কন্ডিশন ইস্ট্রোজেন কম থাকতে পারে, গোনাডাল ডিজেনেসিসের মধ্যে যেমন হচ্ছে টার্নার সিনড্রোম, তারপরে সোয়ার সিনড্রোম, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এই সকল ক্ষেত্রে দেখা যায় যে ইস্ট্রোজেন কম থাকে, এই সকল ক্ষেত্রে দিতে পারি। আরেকটা কন্ডিশন দেখো, একটা মহিলা তার হয়তো বা হিস্টেক্টমি করার সময় সাথে ওভারেক্টমিও করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইল্যাটারাল ওভারিও ফেলে দেওয়া হয়েছে, ওভারিও সার্জিক্যালি রিমুভ করে ফেলা হয়েছে। তো তখন ওভারি যদি রিমুভ করে ফেলা হয়, তার কিন্তু সার্জিক্যালি মানে ইনস্ট্যান্টলি সাধারণত মেনোপজ গ্রাজুয়ালি ডেভেলপ করে, গ্রাজুয়ালি একটা পিরিয়ডের কথা আমরা বলছিলাম যে একটা পিরিয়ড ধরে গ্রাজুয়ালি ডেভেলপ করে এবং আস্তে আস্তে সিমটমগুলো প্রকাশ পায়, ফিজিওলজিক্যালি এটা ডেভেলপ করতে থাকে। কিন্তু আমি যদি সার্জিক্যালি ওভারেক্টমি করে দিই তাহলে মহিলাটার কিন্তু কি হবে, মেনোপজ হয়ে যাবে। সো এটা কিন্তু আমি সার্জিক্যালি করতেছি, সো এই সার্জিক্যালি হইলে সেক্ষেত্রে কিন্তু এইচআরটি দেওয়া যেতে পারে। তবে এইচআরটির ক্ষেত্রে বেশ কিছু কথা, এটা কিন্তু করোনারি আর্টারি ডিজিজের বিরুদ্ধে কোনো প্রোটেকশন এরা দেয় না, এবং রাদার এরা আরো করোনারি আর্টারি ডিজিজের চান্স বাড়াইতে পারে 60-এর বেশি বয়সী মহিলাদের ক্ষেত্রে, এবং এরা কার্সিনোমা সার্ভিক্সের কোনো রিস্ক কিন্তু বাড়ায় না, ঠিক আছে। বাট এইচআরটিতে কি কি ক্যান্সারের রিস্ক বাড়তে পারে সেটা আমরা বলছি, ওভারিয়ান ক্যান্সারের রিস্ক কিছুটা বাড়তে পারে, ব্রেস্ট ক্যান্সার সবথেকে ইম্পর্টেন্ট, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বেশ কিছু ক্ষেত্রে, বাট সার্ভিক্সের ক্যান্সারের সাথে এইচআরটি কোনো সম্পর্ক নাই। মোস্ট কমনলি এইচআরটি কোন এইচআরটি ইউজ করা হয়, সাধারণত আমাদের দেশে বলা হয় যে কনজুগেটেড ইকুইন এস্ট্রোজেন, এটাই মেইনলি ইউজ করা হয়, যদি এটা অবসোলেট। মেইনলি বর্তমানে হচ্ছে 17 বিটা স্টাডিওল, যেটা 17 বিটা স্টাডিওল, এটা মেইনলি ইউজ করা হয়, এটা ট্রান্সডার্মাল রুটে দেওয়া মানে প্রিফারেবল। ওরালি দিলে 1 মিলিগ্রাম পার ডে দেওয়া যেতে পারে, যদিও স্টার্টের হচ্ছে মানে শুরু করা হয় 0.5 মিলিগ্রাম পার ডে দিয়ে, আর ট্রান্সডার্মাল দিলে ডোজটা কি সেটা এখানে বলা আছে। জাস্ট মনে রাখো যে আমাদের দেশে এটাই চলে, কনজুগেটেড ইকুইন ইস্ট্রোজেন, বাট এটা হচ্ছে বেশি কিন্তু আপডেটেড 17 বিটা স্টাডিওল। আর প্রোজেস্টেরনের ক্ষেত্রে হচ্ছে মাইক্রোনাইজড ওরাল প্রোজেস্টেরন, এটা ড্রাগ অফ চয়েস, এটা জাস্ট মাথায় রাখো, এবং এটা 100 থেকে 200 মিলিগ্রাম পার ডে ডোজে দেওয়া যেতে পারে। এখন কতদিন থেরাপি দিব, যদি পোস্ট মেনোপজাল হয় 5 ইয়ার দিব, আর যদি টার্নার সিনড্রোম, সোয়ার সিনড্রোম হয় তাহলে মেনোপজাল এজ পর্যন্ত, অর্থাৎ প্রি ম্যাচার মেনোপজের ক্ষেত্রে কারেকজন হচ্ছে ধরো 30 বছরের মেনোপজ হয়ে গেছে, বা এই বিভিন্ন প্রবলেমের কারণে, এই সকল প্রবলেমের কারণে, ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে, তখন আমরা কি করবো, যতদিন পর্যন্ত তার নর্মাল মেনোপজ যেই টাইমে হইতো ওই টাইম পর্যন্ত আমি দিতে থাকবো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। কন্ট্রাইন্ডিকেটেড বেশ কিছু ক্ষেত্রে, ডিপ ভেইন থ্রম্বোসিস, স্ট্রোক, করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে দিতে পারবো না, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দিতে পারবো না, ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে বাট কেন হচ্ছে আমি জানি না, আনডায়াগনোজ কজ, এক্ষেত্রে আমি দিতে পারবো না, কারণ হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এরকম ব্লিডিং হইতে পারে, সো সেক্ষেত্রে দিতে পারবো না। যদি অ্যাকিউট লিভার ইনজুরি থাকে, লিভারে কোনো প্রবলেম থাকে, সেই সকল কন্ডিশনে দিতে পারবো না। এটা কিন্তু অ্যাবসলুট কন্ট্রাইন্ডিকেশন, যে যদি হাইপার ট্রাইগ্লিসাইরিডেমিয়া থাকে, অর্থাৎ এক্ষেত্রে কি করোনারি আর্টারির রিস্ক অনেক বেশি, করোনারি আর্টারি ডিজিজ, সিএডির রিস্ক অনেক বেশি, এবং এই ক্ষেত্রে আমি কখনোই দিতে পারবো না। এবং সিভিয়ার আনকন্ট্রোলড হাইপারটেনশন বা আনকন্ট্রোলড ডায়াবেটিস, এই সকল ক্ষেত্রে দেওয়া যাবে না। একটা কথা ইম্পর্টেন্ট, যে আমরা মনে করতে পারি আমি ইস্ট্রোজেন দিচ্ছি, প্রোজেস্টেরন দিচ্ছি, এটা হয়তো কন্ট্রাসেপটিভ বেনিফিট দিবে, কিন্তু আনসার হচ্ছে যে না, এটা কিন্তু কোনো কন্ট্রাসেপটিভ বেনিফিট দেয় না। আচ্ছা, তবে আমরা যদি কি করি, ইস্ট্রোজেন দিলাম সাথে মিরেনা দিলাম, মিরেনা মানে হচ্ছে এটা লেভোনর্জেস্ট্রেল, এটা এক ধরনের লেভোনর্জেস্ট্রেল, যেটাতে হচ্ছে মানে প্রোজেস্টেরন, লেভোনর্জেস্ট্রেল মানে প্রোজেস্টেরন, বাট এটা একটু স্পেশাল, কারণ এটা হলো গিয়ে এক ধরনের হরমোনাল, আমরা বলতে পারি ইনটিউটেরিয়ান ডিভাইস, যেটা কিন্তু মানে কন্ট্রাসেপটিভ হিসেবেও কিছুটা কাজ করতে পারে। তবে মিরেনা দেখা যায় যে বাংলাদেশে ওইভাবে কমন না, ইন্ডিয়া থেকে আনতে হয়, সো একটা ঝামেলার বিষয়, ইন্ডিয়া থেকে এনে তারপরে দেওয়া অনেক এক্সপেন্সিভ বিষয়। ইন্ডিকেশন হচ্ছে যারা 60 বছরের কম তাদের ক্ষেত্রে
হচ্ছে এটা করা যেতে পারে। আমি বলে আসছিলাম যে যাদের ধরো এইচআরটি কন্ট্রাইন্ডিকেটেড, এখন তাদের ক্ষেত্রে যদি হট ফ্লাশ থাকে আমি কি ট্রিটমেন্ট দিব? সেকেন্ড চয়েস হচ্ছে বলছিলাম ফ্লুক্সেটিন বা সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক মানে ইনহিবিটর, এসএসআরআই যেটা ছিল, এটা যদি আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট এটা পড়ছিলাম না এসএসআরআই। যাদের ইউটেরাস নাই আমরা তাদের ক্ষেত্রে বলে আসছি যে আমরা যাদের ইউটেরাস নাই তাদের ক্ষেত্রে আমরা শুধু ইস্ট্রোজেন দিতে পারি। এখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন একসাথে দেওয়া লাগবে না, বাট কিছু কন্ডিশন আছে যেখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন একসাথে তারপরে দেওয়া লাগবে। যেমন যদি হিস্টেক্টমি হিস্ট্রি থাকে, কিসের কারণে? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয়েছিল তার কারণে, তো তখন কিন্তু আমার আবার একসাথে দিতে হবে। এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াল টিউমার অফ ওভারি বা হচ্ছে সুপ্রাক সার্ভাইকাল বা সাবটোটাল হিস্টেক্টমি, এই সকল কন্ডিশনগুলোতে আমরা হচ্ছে একসাথে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিতে হবে। যদিও নর্মালি আমরা জানি যে যদি ইউটেরাস না থাকে হিস্টেক্টমি করে ফেলা হয় তাহলে কিন্তু আমরা শুধুমাত্র ইস্ট্রোজেন দিলেই হয়। আর্লি এজ অফ মেনোপজ কোন কোন কারণে হতে পারে? জেনেটিক প্রিডিসপোজিশন এবং স্মোকিং, এই সকল ক্ষেত্রে মেনোপজটা একটু আগে ভাগে হতে পারে। আর মনে রাখবা যে একটা মহিলা ম্যানার্কি অর্থাৎ শুরুতে মেনস্ট্রুয়েশন কবে শুরু হয়েছিল এটার উপর ডিপেন্ড করে না তার মেনোপজ। অর্থাৎ কারো আর্লি ম্যানার্কি হলো, আর্লি মেনস্ট্রুয়েশন হয়েছিল, অনেক আগেই মেনস্ট্রুয়েশন হয়েছিল, বাট এর মানে এই না যে তার মেনোপজ হচ্ছে আর্লি হবে বা লেট হবে, এরকম কিছু নাই। তারপরে প্যারিটিও কোনো রোল নাই। একটা মহিলার 10টা বাচ্চা থাকলেও তার আগে মেনোপজ হবে এরকম কোনো কথা নেই। বা কেউ যদি ওসিপি নেয় তার সাথে কোনো সম্পর্ক নাই, সোসিও ইকোনমিক স্ট্যাটাসের সাথেও সম্পর্ক নাই, রেসের সাথেও কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এগুলোর সাথে মেনোপজ আগে হবে পরে হবে এগুলোর কোনো সম্পর্ক নাই। নাইট সোয়েটস, তারপরে অনেক বেশি অ্যাংজাইটি থাকা, লো মুড থাকা, অনেক ডিপ্রেশনে থাকা, দেখা গেল ধরো খাবারে লবণ বেশি দিয়ে দিছে, সল বেশি দিয়ে দিছে, ঠিকঠাক নাই কোনো কিছু, বা হুটহাট করে রেগে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু একটা মেনোপজাল ওম্যানের ক্ষেত্রে হতে পারে। ঘুম ঠিকঠাক না হওয়া নাইট সোয়েটের কারণে, ভালভোভ্যাজাইনাল অ্যাট্রফি হওয়া। তো দেখো হট ফ্ল্যাশেস যেটাকে আমরা ভেসোমোটর সিমটম বলতেছি, এটা 75% পেরিমেনোপজাল ওম্যানের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এটা 1 থেকে 2 বছর মানে মেনোপজের পরে 1 থেকে 2 বছর পারসিস্ট করতে পারে বা একটা লং টাইম ধরে পারসিস্ট করতে পারে, এবং ইস্ট্রোজেন উইথড্রলের কারণে মেইনলি এরকম হচ্ছে। এটার ফলে স্লিপ ডিস্টারবেন্স হওয়া, ডে টাইম ফ্যাটিক হওয়া, এরকম হওয়া, স্কিনটা লাল হয়ে যাওয়া, অনেক বেশি হিট ফিল হওয়া, ঘেমে যাওয়া, হার্ট রেট বেড়ে যাওয়া, টেকিকার্ডিয়া হওয়া, পালপিটেশন হওয়া, এই জিনিসগুলো হবে। এটা কেন হয়? ওই যে থার্মোনেগেটিভ সেন্টার মানে রিসেট হওয়া, এরকম বেশ কিছু বিষয় আছে। এবং সেন্ট্রাল যে নিউরোট্রান্সমিটার সেরোটিন নরএপিনেফ্রিনের মধ্যে ইমব্যালেন্স হওয়া। এখন অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস হচ্ছে যে আমরা জানি যে স্টেরিফাইড স্কোমাস ইপিথেলিয়াম থাকে নর্মালি ভ্যাজাইনাল ওই রিজনটা দিয়ে, তো এখানে সুপারফিশিয়াল সেলগুলোতে অনেক বেশি গ্লাইকোজেন থাকে যেটা ইস্ট্রোজেন দ্বারা মেনটেন হয়। আচ্ছা, ওই সুপারফিশিয়াল লেয়ারটা। আর ইন্টারমিডিয়েট লেয়ারটা হচ্ছে প্রোজেস্টেরন ইনফ্লুয়েন্সে ঠিকঠাক কাজ করে, আর বেজাল লেয়ারটা হচ্ছে কোনো হরমোনাল ইনফ্লুয়েন্স থাকে না। তো নর্মালি যখন কি হয়, এই যে বডিতে ফলিকলগুলো ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে, মেনোপজে কি হয়, কোনো হরমোনাল এক্সপোজার থাকে না, এই স্ট্রাটিফাইড স্কোমাস ইপিথেলিয়ামে শুধু বেজাল লেয়ারটা থাকে, আর বাকি কিছুই থাকে না, বাকি লেয়ারগুলো থাকে না, সুপারফিশিয়াল ইন্টারমিডিয়েট লেয়ার থাকে না। ফলে এখানে বিভিন্ন সিমটম যেমন হচ্ছে ভ্যাজাইনাইটিস, এন্ডোমেট্রাইটিস, ডিসপ্যারোনিয়া, ভ্যাজাইনাল ড্রাইনেস, পোস্টকয়েটাল ব্লিডিং, তারপরে হচ্ছে ডিসপ্যারোনিয়া, পোস্টমেনোপজাল ব্লিডিং, এগুলো হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরেথ্রাইটিস, সিস্টাইটিস, অনেক বেশি মানে জেট ইউরিনারি সিনড্রোম অফ মেনোপজ, এগুলো দেখা যাবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা যে ভ্যাজাইনাল পিএইচ কিন্তু অ্যালকালাইন হয়ে যায়। নর্মালি ভ্যাজাইনাল পিএইচ অ্যাসিডিক থাকতে হবে, এটা মেনটেন হইতে হবে, না হলে ভ্যাজাইনাল বিভিন্ন ইনফেকশন অর্গানিজম এখানে ইনফেকশন করতে পারবে। তো ভ্যাজাইনাল পিএইচ অ্যালকালাইন হয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি মহিলার কিন্তু লিবিডো কমে যেতে পারে এবং হিরসিটিজমও কিছুটা দেখা যাইতে পারে। তো লিবিডো কমে যায় কারণ অ্যান্ড্রোজেন এখানে কমে যায়, অ্যান্ড্রোজেন প্রোডাকশন কমে যাওয়ার কারণে লিবিডো হয়ে যায়। তবে হিরসুটিজম এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে হিরসিটিজম কেন হবে? আনসার হচ্ছে যে অ্যান্ড্রোজেন যদি এখানে কমে, আমরা জানি অ্যান্ড্রোজেন বেশি হলে হিরসুটিজম হয়, তবে এখানে এই মহিলাটার ইস্ট্রোজেন এত বেশি কমে যে সেটা অ্যান্ড্রোজেনের কমার তুলনায় খুবই বেশি। ফলে অ্যান্ড্রোজেন যদিও কম আছে, বাট অ্যাটলিস্ট ইস্ট্রোজেনের থেকে অনেক বেশি আছে। সো উই সেন্স হচ্ছে হিরসুটিজম হতে পারে। এই মহিলাদের কিন্তু হেয়ার গ্রোথ হতে পারে বিভিন্ন অ্যাবনর্মাল জায়গায়, মেইল লাইক হেয়ার গ্রোথ। হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে বলে আসছে যে নর্মালি ইস্ট্রোজেন কার্ডিও প্রোটেক্টিভ, নাইট্রিক অক্সাইড রিলিজ করে, এইচডিএল বেশি রিলিজ করে, তবে আফটার মেনোপজ এদের হার্ট অ্যাটাকের রিস্ক কিন্তু অনেক বেড়ে যায়। আর বোন হেলথের ক্ষেত্রে বলে আসছি যে বোন মিনারেল ডেন্সিটি এটা কমাই দেয়, সো অনেক বেশি ফ্র্যাকচারের চান্স বেড়ে যায়। সো বোনের হাইট কমে যাওয়া, ব্যাক পেইন হওয়া, লাম্বার লর্ডোসিস, কাইফোসিস, কলিস ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচার, নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার, এগুলা হইতে পারে। অস্টিওপোরোসিসের রিস্ক বাড়ায় কি? এক তো হচ্ছে এজ বাড়লে, তারপরে রেসের উপর ডিপেন্ড করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেলে, স্মোকিং করলে, ক্যালসিয়াম ডিফিসিয়েন্ট ডায়েট খাইলে, ভিটামিন ডি কমে গেলে, সেই সব কিছুই কিন্তু ডিপেন্ড করে। তো একটা মহিলাকে আমার যদি এইচআরটি দিতে হয়, ফার্স্ট আমার বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়। তো হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এগুলো করতে হবে, বিপি মেজারমেন্ট করতে হবে, ব্রেস্ট এক্সামিনেশন, পেলভিক এক্সামিনেশন এগুলো করতে হবে, এবং আমার কিন্তু টিএইচএস লেভেলটাও দেখতে হবে, প্রোল্যাকটিন লেভেলটাও দেখা যেতে পারে। কারণ এই টিএইচএস বা হাইপোথাইরয়েডিজম বা হাইপারপ্রোল্যাকটিনিমিয়া এগুলোর কারণে মহিলার অ্যামোনিয়া হতে পারে। ফলে আমি ওইটা হচ্ছে মেনোপজের সাথে কনফিউজ করতে পারি, সেগুলো দেখতে হবে। ম্যামোগ্রাফি করা যেতে পারে, যেহেতু একটু বেশি বয়স্ক ওমেন, আমরা বেশি বয়স্ক ওমেনের ক্ষেত্রে ব্রেস্টে ম্যামোগ্রাফি করি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য। আর্লি এজ আল্ট্রাসাউন্ড করা যেতে পারে।
বাট ফাস্টিং ব্লাড সুগারটা, লিপিড প্রোফাইলটা, যে হার্টে কোনো প্রবলেম আছে কিনা, বেসলাইন আল্ট্রাসাউন্ড, এই সকল বিষয়গুলো কিন্তু করা যেতে পারে। যদি হচ্ছে এই কন্ট্রাইন্ডিকেশনগুলো থাকে তাহলে আমরা কিন্তু এইচআরটি দিব না। আচ্ছা, ডিমেনশিয়া রিস্কও বাড়াইতে পারে এইচআরটি যদি হচ্ছে 65 বছরের বেশি বয়স্ক মহিলাদের হচ্ছে এইচআরটি দেওয়া হয়। ইভেন 60 বছরের বেশি বয়স্ক মহিলাদের যদি এইচআরটি দেওয়া হয় সেক্ষেত্রে কর্নিয়া ডিজিজের রিস্ক বাড়তে পারে এবং এখানে গলস্টোন পলিসিস্টেটিসের রিস্কও কিন্তু বাড়তে পারে। এখন হচ্ছে আমরা গাইডটি একটু রিভিউ করবো। মেনোপজ তাহলে মানে কি? মেনোপজ মানে হচ্ছে পার্মানেন্ট সিজেশন হয়ে গেছে, মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড যাকে আমরা বলি, রিপ্রোডাক্টিভ লাইফ শেষে। এবং এটা কেন হয়? ওভারিয়ান যে ফলিকুলার অ্যাক্টিভিটি এটা লস হয়ে যায়, সেটা মেইনলি হচ্ছে ওভারিতে ফলিকলগুলো ডিপ্লেটেড হয়ে যায় এই কারণে। আর এটা হচ্ছে সেই টাইম যখন লাস্ট এবং ফাইনাল মেনস্ট্রুয়েশন হয়ে গেছে। এবং আমরা আগেই বলে আসছি এটা একটা রেট্রোস্পেকটিভ বিষয়, এবং এটা 12 মাস বা তার বেশি সময় ধরে, মেইনলি 12 মাসকে একটা টাইম ধরা হয়, যে 12 মাস বা 1 বছর যদি কারো মেনস্ট্রুয়েশন না হয় তাহলে আমরা ধরে নিই তার পার্মানেন্ট সিচুয়েশন হয়ে গেছে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তার ক্লিম্যাক্টারিক বা যেটাকে আমরা বলছি মেনোপজ ট্রানজিশন, এটা সেই পিরিয়ড যে পিরিয়ডে দেখা যায় একটা ওম্যান মানে রিপ্রোডাক্টিভ থেকে নন রিপ্রোডাক্টিভ স্টেজে যায়, সেরকম একটা ফেজ যেটা 5 থেকে 7 বছরের মতো হইতে পারে। পেরি মেনোপজ মানে হচ্ছে মেনোপজের আগের টাইমটা, পোস্ট মেনোপজ মানে মেনোপজের পরের টাইমটা, আর পেরি মেনোপজ যেটা, পেরি মেনোপজ মানে হচ্ছে মেনোপজের আশপাশ দিয়ে আগে পরে মিলে মোটামুটি ভাবে 40 থেকে 55, বা আমরা বলতে পারি আগে 5 বছর, মেনোপজের আগে 5 বছর, পরে 5 বছর, এই টাইমটা। একটা মহিলার মেনোপজ কবে হবে এটা সাধারণত জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড থাকে, এবং সেটা দেখা যায় যে 45 থেকে 55 মধ্যে হয়, আর এভারেজ হচ্ছে 47 বছর আমরা বলতে পারি। একটা টার্ম আছে অ্যান্ড্রোপজ মানে হচ্ছে মেইলের সাথে অ্যাসোসিয়েটেড, মেইলের যে হরমোনাল এফেক্ট, স্পেশালি টেস্টোস্টেরন যে অ্যান্ড্রোজেন, এটা তো এক ধরনের অ্যান্ড্রোজেন, তো এই টেস্টোস্টেরনটা আস্তে আস্তে কমে যেতে পারে। এটা সাধারণত দেখা যায় 10% ম্যানের ক্ষেত্রে পাওয়া যায়। এটা এক ধরনের ক্লিম্যাক্টেরিক চেঞ্জ, যেটাকে আমরা অ্যান্ড্রোপজ বলতেছি। বাট এটা যদি হয়ও তারপরেও মহিলাদের চেয়ে অনেক পরের এইজে কিন্তু দেখা যায়। এবং ম্যানোপজের এই যে ট্রানজিশন টাইমটা ক্লাইম্যাক্টেরিক, তো এই টাইমটাতে অবশ্যই এফএসএইচ বেশি থাকবে, এলএইচও বেশি থাকে, এবং মেনস্ট্রুয়াল সাইকেল এর লেন্থটা এলোমেলো হয়ে যাবে, দেখা যাবে 7 দিন বা তার বেশি বেড়ে গেছে, সাধারণত বেড়ে যায়, হচ্ছে মিসড মেন্সেস হবে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে। মেনোপজে আসলে মেনস্ট্রুয়েশনের প্যাটার্ন কেমন হয়? এক তো হচ্ছে অ্যাব্রাপ্ট মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, হুটহাট করে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, যদি এটা রেয়ার, কারোর যদি ওভারি সার্জারি করে ফেলে দেওয়া হয়, কুফুরেক্টমি করা হয় বাইল্যাটারাল, তাহলে এরকম হইতে পারে। তা বাদে মেইনলি গ্রাজুয়াল ডিক্রিজ হয় অ্যামাউন্ট এবং ডিউরেশনে, এগুলো থাকতে পারে, এবং তার সাথে এক্সেসিভ ব্লিডিং থাকতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং এরকম হইলে আমাদের জেনিটাল ম্যালিগনেন্সি এক্সক্লুড করতে হবে। আর মেনোপজের ট্রানজিশন টাইমটা বা ক্লিম্যাক্ট্রিক টাইমটাতে, পেরিমেনোপজের টাইমটাতে মেনস্ট্রুয়াল সাইকেলটা শর্টার হয়, ইরেগুলার ব্লিডিং হয়, এবং এগুলো হচ্ছে মেনস্ট্রুয়াল চেঞ্জেস, ঠিক আছে। আর যেটা খুবই ইম্পর্টেন্ট, ভেসোমোটর চেঞ্জ যেগুলো থাকে, হট ফ্লাশ, নাইট সোয়েটস, স্লিপ ডিস্টারবেন্স, এগুলো সব মেনলি হট ফ্লাশের কারণেই হচ্ছে। সাইকোলজিক্যালের মধ্যে ইরিটেবল হয়ে যায়, মুড সুইং হয় অনেক, মেমোরি কমে যায়, ডিমেনশিয়া হয়, ডিপ্রেশন হয়, এবং সেক্সুয়াল ফাংশনের মধ্যে ভ্যাজাইনাল ড্রাইনেস হয়ে যায়, আমরা সেনাইল ভ্যাজাইনাইটিস বলতেছি, ডিসপ্যারোনিয়া হয়, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে পেইন হয়, ইউরিনারি অনেক প্রবলেম হবে, জেনিটো ইউরিনারি সিনড্রোম অফ মেনোপজ যাকে আমরা বলি, ইনকন্টিনিউয়াস আর্জেন্সি, পেইন ইন দ্য মানে মিক্সচুরেশন বা প্রসব করার সময় ব্যথা হচ্ছে, তারপরে ব্যাক পেইন, জয়েন্ট টেকেস, এবং বোন মিনারেল ডেন্সিটি এটা কমে যায়, ফ্র্যাকচারের চান্স বেড়ে যায়। তো কিছু ফ্যাক্টর আছে যেগুলা মেনোপজকে ইনফ্লুয়েন্স করতে পারে না, এই জিনিসটি করে, অর্থাৎ কিছু জিনিস ইনফ্লুয়েন্স করে, কিছু জিনিস এসে করে না। যেমন ধরো এই যে আপনার মেনোপজ কিন্তু মেনার্কি, অর্থাৎ কবে ম্যাস্ট্রুয়েশন শুরু হয়েছে এটার সাথে রিলেটেড না, এবং এটা হচ্ছে প্রেগনেন্সি কয়টা হয়েছে, কয়টা বাচ্চা হয়েছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল নাই কিনা, সোশিও ইকোনমিক কন্ডিশন কি, রেস কি, হাইট ওয়েট কি, এগুলোর সাথে কোনো কিছুর সাথে ডিপেন্ড করে না। বাট বেশ কিছু বিষয় আছে যেগুলো ডিপেন্ড করতে পারে, যেমন ফ্যামিলি হিস্ট্রি অফ আর্লি মেনোপজ যদি থাকে তাহলে কারো আর্লি মেনোপজ হয়ে যেতে পারে, স্মোকিং কেউ যদি করে তার আর্লি মেনোপজ হতে পারে, লো বডি ওয়েট, অনেক বেশি যারা থিন, অনেক চিকনা পাতলা, এদের ক্ষেত্রে আর্লি মেনোপজ হওয়ার কেস বা হিস্ট্রি পাওয়া গেছে। যারা অনেক উঁচায় বসবাস করে, হাই অল্টিটিউডে, বা যারা ভেজিটেরিয়ানিজম অর্থাৎ অনেক বেশি শাকসবজি খায় শুধু, তাদের ক্ষেত্রে আর্লি মেনোপজ হওয়ার হিস্ট্রি কিন্তু পাওয়া গেছে। আর্লি মেনোপজ আর লেট মেনোপজ হচ্ছে যারা ইউজুয়ালি যে সকল ওমেনরা দেখা যায় অনেক বেশি বাচ্চা আছে, যদি আমরা বলছি যে এটার সাথে ততটা ডিপেন্ডেন্ট না, বাট তারপরেও দেখা গেছে যাদের অনেক বেশি বাচ্চা আছে বা যাদের অনেক বেশি বিএমআই অর্থাৎ অনেক বেশি অবেস, তাদের ক্ষেত্রে কিন্তু মেনোপজ অনেক দেরিতে শুরু হওয়ার চান্স থাকে, এবং কেমোথেরাপি, ওভারিয়ান রিসেকশন করলেও আর্লি মেনোপজ হইতে পারে। মেনোপজের কিছু ফিজিওলজিক্যাল মেনোপজের কারণ থাকতে পারে। ফিজিওলজিক্যাল মেনোপজ মানে হচ্ছে যে নর্মালি বডিতে ইস্ট্রোজেন কমে গেছে বয়স বাড়ার সাথে সাথে, এবং সেই কারণে মেনোপজ হয়েছে। আর প্যাথোলজিক্যালের মধ্যে প্রিম্যাচার হইতে পারে, যেটা 40 বছর আগে দেখা যায়, 55 বছরের পরে হইতে পারে, যেটাকে আমরা লেট মেনোপজ বলি। আর আর্টিফিশিয়াল মেনোপজ মানে হচ্ছে সার্জিক্যাল ওয়েতে যখন উফুরেক্টমি করে ফেলা হয়েছে,
তখন হচ্ছে আর্টিফিশিয়াল মেনোপজ কিন্তু হইতে পারে। তো মেনোপজের ফলে ওভারিতে কি হবে, ওভারি সাইজ ছোট হয়ে যাবে এবং রিঙ্কেলড হয়ে যায়, ভাঁজ ভাঁজ পড়ে যায়, হোয়াইট হয়ে যায়। ফেলোপিয়ান টিউবও হচ্ছে অ্যাট্রফি হয়ে যায়, ছোট হয়ে যায়, চুপসে যায়। ইউটেরাস স্মলার হয়ে যায়। এন্ডোমেট্রিয়ামটাও দেখা যায় খুবই থিন, পাতলা হয়ে যায়, অ্যাট্রফিক হয়ে যায়। সার্ভাইকাল সার্কুলেশন স্ক্যান্টি হয়ে যায় এবং এই কারণে তো অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিস হয়। ভ্যাজাইনা ন্যারোয়ার হয়ে যায়, রুগোসিটি নষ্ট হয়ে যায়, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ইপেথিলিয়াল থিন হয়ে যায়, পিএইচ কিন্তু অ্যালকালাইন হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট। পিউবিক হেয়ার অনেক কমে যায়। ব্রেস্ট খুবই মানে ব্রেস্টও দেখা যায় যে অ্যাট্রফি হইতে পারে, নিপেলগুলা সাইজে ছোট হয়ে যায়। ব্লাডার ইউরেথ্রা এটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে যে এপিথিলিয়াম সেটাও থিন হয়ে যায় এবং অনেক বেশি ড্যামেজ, ইনফেকশন এগুলোর চান্স বেড়ে যায়। আলটিমেটলি মাসেলগুলোর টোন কমে যায় এবং এই কারণে পেলভিক রিল্যাক্সেশন হয়, ইউটেরাসটা নিচে পড়ে যায়, অ্যানাটমিক চেঞ্জেস হয় ইউরেথ্রাতে, নেক অফ দ্য ব্লাডারে। সেই কারণে জেট ইউরিনারি বিভিন্ন ম্যানিফেস্টেশন প্রকাশ পায়। এবং সিমটমস হিসেবে হট ফ্লাশেস তো থাকবে, যেটা মানে হচ্ছে সাডেন ফিলিং অফ হিট, অনেক বেশি গরম লাগতেছে এবং তারপরে অনেক বেশি সোয়েটিং বা ঘাম হচ্ছে, রাতে ঘাম হওয়া, পালপিটেশন হওয়া, ঘুম ঠিকঠাক না হওয়া, ইউরিনারি প্রবলেমগুলো হওয়া, ভেজাইনাতে এই ধরনের প্রবলেম হওয়া, কার্ডিওভাস্কুলার প্রবলেমের রিস্ক বেড়ে যাওয়া, কারণ ইস্ট্রোজেন যখন ছিল তখন প্রোটেকশন পাইছে, বাট এখন তো পাবে না। বোনে অস্টিওপোরিসিস, বোন পেইন, স্পেশালি ব্যাক পেইন, তারপরে ফ্র্যাকচার, অনেক বেশি অ্যাংজাইটি থাকা, ইরিটেবল হয়ে যাওয়া, ঘুম ঠিকভাবে না হওয়া, ডিপ্রেশন হওয়া, অনেক মুড সুইং হওয়া, যখন তখন যারে তারে বকাঝকা দেওয়া বাচ্চাদেরকে, এবং ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, অর্থাৎ কনসেন্ট্রেশন ঠিকভাবে না করতে পারা। ডিসফেসিয়া, ডিসফেসিয়া মানে হচ্ছে যে ঠিকভাবে বলতে লিখতে পারতেছে না ঠিক করে, ইনএবিলিটি বা পার্শিয়াল বা কমপ্লিট ইনএবিলিটি। তারপর হচ্ছে নিউরো এন্ডোক্রাইনের মধ্যে মাথা ঘোরানো, প্যালপিটেশন হওয়া, মাথা ব্যথা করা, ভুলে যাওয়া, অ্যালজাইমার ডিজিজ, মানে আলটিমেটলি বয়স হইলে 65 বছর বা এর আশেপাশে হইলে দেখা যায় মানুষটা ভুলে যায়। স্কিন দেখা যাবে খুবই চিকন হয়ে যাবে, স্কিনের যে ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে যাবে। বয়স্কদের আমরা দেখি না চামড়া হচ্ছে ঝুলে পড়ে, তো এটা কেন হয়? এটা হচ্ছে মেইনলি এই ম্যানোপজের কারণেই কিন্তু হয়, ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে। স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড এগুলো কমে যায় এবং থার্মাল রেগুলেটরি সিস্টেমও কমে যায় এবং পিউবিক অ্যাক্সিলারি হেয়ার এগুলো লস হয়ে যায়। এই কারণে আমরা দেখবো যে যারা বয়স্ক তাদের কিন্তু এই হেয়ারগুলো আর গ্রো করে না, ঠিক আছে। এবং দেখা যায় কিছুটা মানে মাথার দিকেও কিছুটা চুল পড়ে যাচ্ছে, টাকটাক হয়ে যাচ্ছে। একটা কথা আমি এখানে বলি যে একটা মহিলা যখন মানে শাশুড়ি, যে শাশুড়ি, এই শাশুড়ির সাথে যারা হচ্ছে তার বৌমা থাকে, এই বৌমারা যখন আসে, বৌমা, তো শাশুড়ি আর বৌমা এদের মধ্যে আমরা শুনি না যে অনেক দ্বন্দ্ব হয়, কিছু মিলে না, এদের মধ্যে ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়। এটা কেন হয়? তো অনেকে বলে যে আইদার বউ ভালো না অথবা শাশুড়ি ভালো না, এবং এই দুইটার একটার কারণে হচ্ছে ঝগড়া হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা এই জায়গায় না। সমস্যা হচ্ছে, মেইন সমস্যা হচ্ছে শাশুড়ি যেহেতু মেনোপজের পরে এরকম বিভিন্ন মুড সুইং, বিভিন্ন ডিপ্রেশন, বিভিন্ন প্রবলেম ফেস করে, সো এই ডিফিকাল্টিসগুলো সে তো মানে ফিজিওলজিক্যালি ফেস করতেছে। এটা তার শারীরভিত্তিক একটা মানে ট্রানজিশনের প্রক্রিয়া। সো এই টাইমটাতে শাশুড়ি তো এমনি তো মানে সে তো উল্টাপাল্টা বলবে, উল্টাপাল্টা করবে, বাট এই বৌমা হচ্ছে এগুলো টলারেট করতে পারে না, কারণ সে মনে করে আমার মা তো অনেক ভালো ছিল, আমার শাশুড়ি এমন কেন? কিন্তু অ্যাকচুয়ালি শাশুড়ি তো এই বয়সে তো এরকম করবেই বা একটু মুড সুইং তো হবেই, তো এটা আবার বৌমাও মেনে নিতে পারে না। তো এই জিনিসটার কারণে মিলি ঝামেলাটা হয়, যে বউ শাশুড়ির যুদ্ধ। এবং এই যুদ্ধটা তখনই শেষ হবে যখন বৌমা বুঝবে যে অ্যাকচুয়ালি শাশুড়িতে অ্যাকচুয়ালি কি সমস্যা হইতে পারে, কারণ তার এখন এমনিতেই মুড সুইং হবে, সে একটু খারাপ বিহেভ করবেই। যদি বলা হয় যে একটা মহিলা, এই মহিলাটা ম্যানোপজে আছে, এখন এই ম্যানোপজে হচ্ছে ট্রিটমেন্ট কি? ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে অবশ্যই মহিলাটার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক করতে হবে, খাবার দাবার ঠিকঠাক খাবে, হাই কফি ডাইট নিবে না, স্মোকিং অ্যালকোহল সেগুলো নিবে না, নিউট্রিশিয়াস ডাইট বা ব্যালেন্স ডাইট নিতে হবে। অনেক সময় হয় কি মা বাবা মানে মা বাবা করে কি কম কম খায়, স্পেশালি মারা, তারা সব খাবার বেড়ে দেয়, তারা নিজেরা কিছুই খায় না, বাট তাদের একটা ব্যালেন্স ডাইট কিন্তু থাকতে হবে। সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো তো দিতে হবে। এবং পাশাপাশি তাদের ডিপ্রেশনের জন্য বিভিন্ন সাইকোথেরাপি বা তাদেরকে ফ্যামিলিগতভাবে সাপোর্ট দেওয়া, যে অ্যাকচুয়ালি এই টাইমটাতে তার অনেক ধরনের প্রবলেম হবে, সেগুলো যাতে মানায় নিতে পারে, এই জন্য ফ্যামিলি থেকে অনেক ধরনের সাপোর্ট তাকে দিতে হবে। এবং মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে অস্টিওপোরিসিসের জন্য বিসফসফোনেট, ফ্লুরাইড, ক্যালসিটোনিন, থায়াজাইড এগুলো দেওয়া যেতে পারে। ভ্যাসোমোটর সিমটমসের জন্য ক্লোনিডিন, প্যারোক্সিটিন, গাবাপেন্টিন, এগুলো হচ্ছে নন হরমোনালের কথা আমি বলতেছি। হরমোনাল থেরাপি তো আছেই ভ্যাসোমোটরের সিমটমসের জন্য। তারপরে হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটরস দেওয়া যেতে পারে, এরকম বিভিন্ন কিছু দেওয়া যেতে পারে। এখন হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে আমরা অনেক কিছু বলছি, এগুলো নিয়ে আর কিছু কথা বলবো না। অস্টিওপোরিসিসের ট্রিটমেন্ট আমরা আলাদা করে দেখবো, ক্যালসিয়াম, ভিটামিন ডি দিব, স্মোকিং, এক্সেসিভ অ্যালকোহল এগুলো বাদ দিব। তো ওষুধ হিসেবে বিসফসফোনের এটা ফার্স্ট লাইন। তারপরে কিছু র্যালোক্সিফেন নামে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর আছে, এটা কিন্তু নন হরমোনাল। এটা অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন রিসেপ্টরকে মডিফাই করে জায়গাটাকে, বাট এরা কিন্তু হরমোনাল না। আচ্ছা, প্রি ম্যাচুর মেনোপজ নিয়ে একটু কথা বলবো। দেখা যায় যে বেশিরভাগই কনস্টিটিউশনাল, অর্থাৎ
মানে কেন হয়েছে ওর বোঝা যাচ্ছে না, এরকম একটা বিষয়। মেইনলি ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকলে হওয়ার চান্স বেশি। অ্যাবনর্মাল ক্যারিওটাইপ, যেমন টার্নার সিনড্রোম, এরকম বেশ কিছু সিনড্রোম আছে যেগুলো আমরা বলে আসছি। হাইপোথাইরয়েডিজম থাকলেও হইতে পারে, অ্যাডিসন্স ডিজিজ, পার্নিচিয়াস অ্যানিমিয়া, হাইপোপ্যারাথাইরয়েডিজম, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এরপর ডিলেড মেনোপজ হতে পারে কনস্টিটিউশনাল, এই ক্ষেত্রেও কারণ ঠিকভাবে জানা নাই। হাইব্রিডিটাস, ডায়াবেটিস মেলাইটাস, ইস্ট্রোজেনিক টিউমার অফ ওভারি, যেমন গ্রানুলোসার সেল টিউমার বা এরকম বিভিন্ন টিউমার কিন্তু এটা হইতে পারে। ধারণা করা যারা লেট মেনোপজ ডেভেলপ করে তাদের ইনক্রিজড একটা টেন্ডেন্সি থাকে ইউটেরাসের বডিতে ক্যান্সার ডেভেলপ করার, এবং এই জন্য এটা নেগলেক্ট করা কিন্তু যাবে না। এবং যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, এক ডিলেড মেনোপজ কিন্তু হিস্টেক্টমির একটা ইন্ডিকেশন, এবং অ্যানোমেট্রিয়াল স্যাম্পল নিতে হবে। অ্যানোমেট্রিয়াল ক্যান্সারের চান্স কিন্তু বেশি থাকে। এবং আর্টিফিশিয়াল মেনোপজ মানে হচ্ছে ওই যে সার্জিক্যাল মেনোপজ এবং রেডিয়েশন মেনোপজ, এগুলো আমরা বলছি। হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে কিছু কথা বলবো না, কারণ আমি সব বলে আসছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পোস্ট মেনোপোজাল ব্লিডিং। এটা খুব ইম্পর্টেন্ট। তো মেইনলি ভ্যাজাইনা দিয়ে ব্লিডিং হচ্ছে এবং মেনোপজের পরে হচ্ছে জন্য পোস্ট মেনোপোজাল। তো এটা এই কারণে আমাদের কনসিডার নিতে হবে, কারণ মনে রাখবা পোস্ট মেনোপোজাল ব্লিডিং এর সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে কার্সিনোমা অফ অ্যান্ডোমেট্রিয়াম বা অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এটা সব থেকে ইম্পর্টেন্ট কারণ। এবং তারপরে কার্সিনোমা সার্ভিক্স একটা গুরুত্বপূর্ণ কারণ। এরপরে আরো বেশ কিছু কারণ আছে, যেমন ধরো বিভিন্ন ভ্যাজাইনাইটিস, সেনাইল ভ্যাজাইনাইটিস এখানে ইম্পর্টেন্ট। সেনাইল ভ্যাজাইনাইটিসের ফলে কিন্তু ব্লিডিং হইতে পারে, যেটা আমরা বলে আসছি যে ড্রাই ভ্যাজাইনা হয়ে যায় সেনাইল ভ্যাজাইনাইটিস, ইনফেকশন বেশি বেশি হয়, পিএইচটা অ্যালকালাইন হয়ে যায় এই কারণে। তারপরে টিউবারকুলোসিস কিন্তু এই জায়গাও হইতে পারে অ্যান্ডোমেট্রিয়ামে, তো তখন সেটাকে আমরা বলি টিউবারকুলোসিস অ্যান্ডোমেট্রাইটিস, তো এই ক্ষেত্রেও হইতে পারে। তারপরে সেনাইল পায়োমেট্রা, হেমাটোমেট্রা। পায়োমেট্রা মানে সেখানে পাত জমছে, মানে ইউটেরাইন যে ক্যাভিটি এর মধ্যে পাত জমছে, বা ইউটেরাইন ক্যাভিটিতে ব্লাড জমলে হেমাটোমেট্রা, সো এগুলো হইতে পারে। আর ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ওভুলেটরি বা অ্যানাবুলেটরি, এই কারণে। তারপরে হচ্ছে ইউরেথ্রাল ক্যারাঙ্কেল, কার্সিনোমা ব্লাডার, হেমোরয়েডস, ফিস্টুলা, কার্সিনোমা রেকটাম, পলিপ অফ দ্য সার্ভিক্স ইউটেরাস, তারপরে ওভারিয়ান টিউমার, কার্সিনোমা ইউটেরাস। তো এরকম কারণগুলা ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, ডিকুইবিটাস আলসার। তো এটা ইম্পর্টেন্ট, ডিকুইবিটাস আলসার স্পেশালি যাদের পোলাপস থাকে, এখানে জেনিটাল পোলাপসটা মাথায় রাখবা, জেনিটাল পোলাপস। সো পোলাপসের ওই জায়গায় কিন্তু দেখা যায় এরকম ডিকুইবিটাস আলসার থেকে শুরু করে দেখা গেছে সাপোর্টিং হয়তো বা কোনো পেসারি বসানো আছে, এবং পেসারি বা এরকম কোনো কিছু সে জায়গা থেকে আলসার হইতে পারে, এবং রেডিয়েশনের পরে আলসারেশন হইতে পারে, তো এইগুলা থেকে আলটিমেটলি ব্লিডিং হইতে পারে। তো কমন কজ বলতে বলতে আমরা বলবো যে হচ্ছে ম্যালিগনেন্সি, স্পেশালি অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা আর কার্সিনোমা সার্ভিক্স, এই দুইটা বলবো। ডিকিউবিটাস আলসার আছে। তার বাদে রিটিন পেসারি বা ইন্টারইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস, হয়তো বা ইন্টারইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস বসানো হয়েছিল এবং ভুলে গেছে, সে আর বের করে নেই, তার ক্ষেত্রে এরকম হতে পারে। সেনাইল ভ্যাজাইনাইটিস বা সেনাইল অ্যান্ডোমেট্রাইটিস, এই জিনিসগুলা। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংস, এটা একটা। ইউরেথ্রাল ক্যারাঙ্কেল একটা। সো এই কয়েকটা তো বলবো। আর যদি অনেক বেশি ইস্ট্রোজেন ইউজ করা হয় এসআরটিতে, সেক্ষেত্রে ব্লিডিং হইতে পারে। তো ইউটেরাইন কজ যদি বলে তাহলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, পলিপ, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, সেনাইল অ্যান্ডোমেট্রাইটিস, টিউবারকুলাস অ্যান্ডোমেট্রাইটিস। ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় ডাইরেক্ট আসবে যে পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, সেখানে ম্যানেজমেন্ট কিভাবে করবা। ফার্স্টে হিস্ট্রি তো নিতে হবে যে মেনোপজের এইজ, কবে মেনোপজ হয়েছে, মেনোপজের আগে মেনস্ট্রুয়াল প্যাটার্নটা কি ছিল, এগুলো ব্লিডিং কেমন হয় এবং নাম্বার অফ এপিসোডস কেমন, ইউরিনারি প্রবলেমস থাকলে সেগুলো জিজ্ঞেস করতে হবে, ইস্ট্রোজেন নেয় কিনা, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যান্ডোমেট্রিয়াল ওভারিয়ান ক্যান্সার আছে কিনা। তারপরে এক্সামিনেশন করে আমরা দেখব যে হাইপারটেনশন, ডায়াবেটিস, এই জিনিসগুলো যদি আসলে কারো থাকে, তার কিন্তু অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চান্স অনেক বেশি। একটা ট্রায়াড আছে যেটা আমরা পরে পড়বো অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা পড়ার সময়। এবং দেখা যায় সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডস, ইনলার্জড গ্রোয়েন, এই সকল জায়গায় কিন্তু এই সকল জায়গায় দেখা যায় পালপেবল থাকে। মেটাস্টেটিক নোডিউলস পাওয়া যেতে পারে অ্যান্টিরিয়র ভ্যাজাইনাল ওয়ালে। এবং ব্রেস্ট অবশ্যই পালপেবল করতে হবে, কারণ কার্সিনোমা ব্রেস্টও কিন্তু সাথে অ্যাকম্পানি করতে পারে। এবং যদি এবং পারাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা একটা লাম্প পাইতে পারি লোয়ার অ্যাবডোমেনে, পায়োমেট্রা বা ইউটেরাইন সার্কোমার বা অ্যাডনেক্সাল মাস হিসেবে। তো ইন্সপেকশন আমরা বেশ কিছু জিনিস দেখব, যেমন ডিকুবিটাস আলসার আছে কিনা, তারপরে ইউটেরাস কি ইন্টারটাসের বাহিরে কিনা, এই জিনিসগুলো দেখব। এবং ভালভাও এক্সামিনেশন করব, কোনো গ্রোথ আছে কিনা এটা দেখার জন্য। পালপেশনের ক্ষেত্রে আমরা পালপেশনের মাধ্যমে আমরা ক্যারাঙ্কেল, পলিপ, মিউকোজাল পোলাস আছে কিনা এই জিনিসগুলো দেখব। স্পেকুলাম এক্সামিনেশনের মাধ্যমে আমরা সার্ভিক্স, তারপরে ভ্যাজানের ভিতরে কি অবস্থা, জিনিসগুলো স্পেকুলাম এক্সামিনেশন দেখতে পারি। এবং ডিআরই করে, প্রোক্টোস্কোপি করে রেকটাল প্যাথোলজিটা দেখতে পারি।
কারণ রেকটাল প্যাথোলজির কারণে, হেমোরয়েডের কারণেও কিন্তু ব্লিডিং হতে পারে। বায়োম্যানুয়াল এক্সামিনেশন যখন করবো ইউটারাস নর্মাল অ্যাট্রোপিক হয়, সাইজ ছোটো হয়ে যায়, বাট ইনলাস্ট হতে পারে পায়োমেট্রা সার্কোমা থাকলে। তো ইনভেস্টিগেশনের মধ্যে ব্লাডের টেস্টগুলো করবো, আমরা ইউরিন রুটিন মেডিকেল এক্সামিনেশন করবো, আর ট্রান্সভেজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি তো করবো, হিস্ট্রোস্কোপি করবো, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি, ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, টিভিএস, এটা করব। হিস্টোস্কোপি করব, কল্পোস্কোপি করব, কল্পোস্কোপি গাইডেড সার্ভাইকাল বায়োপসি। কল্পোস্কোপি যেটা, এটা কিন্তু এক ধরনের মাইক্রোস্কোপ। আচ্ছা, তারপরে অ্যান্ডোমেট্রিয়াল অ্যাসপিরেশন করব, বায়োপসি করব, ফাংশনাল টিউরো করব। আমরা ডিএনসি পড়ছি না, ডিএনসি, তো ডিএনসি এর মধ্যে একটা আছে ডায়াগনস্টিক, একটা হচ্ছে থেরাপিউটিক। তো ডায়াগনস্টিক যে ডিএনসি এটা আমরা করব, এবং হিস্টোস্কোপির সহযোগিতা আমরা দেখবো ভালো করে দেখি কি আছে ওই জায়গায়, এবং তারপরে আমরা ডিএনসি করব। ল্যাপ্রোস্কোপি করা যেতে পারে ওভারিয়ান এবং অ্যাডনেক্সাল মাসের ক্ষেত্রে, সিটি স্ক্যান এবারে এগুলো করা যেতে পারে। 62 বছর বয়সী মহিলা, পোস্টম্যানোপজাল ব্লিডিং আছে, এটার কারণ কি হইতে পারে? সো কারণগুলো আমাদের লিখতে হবে, যে পোস্টম্যানোপজাল ব্লিডিং এর কি কি কারণ হইতে পারে, এবং কি কি ইনভেস্টিগেশন করে আমরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যেটা এটা রুল আউট করতে পারবো। এগুলো আমরা আরো ভালো করে পড়বো যখন আমরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা পড়বো।